হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, চলে এসেছি একটা নতুন ক্লাসে। আমাদের পরশর টেস্ট পেপার থেকে ক্লাস চলছে। এই যে বইটা তোমাদের স্কুল থেকে যে বই তোমরা পেয়েছো, তাহলে এখান থেকে ক্লাস চলছে। এর আগে আমরা 4টা ক্লাস দিয়েছি, আজকে হচ্ছে আমাদের 5ম ক্লাসটা। তো দেখো আমরা নিয়েছি আজকে পরশর টেস্ট পেপার 2025 পেজ 388 পাতা, ঠিক আছে। এই পেজটা তোমরা বের করবা। কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4, ঠিক আছে। এই দাগের আমরা প্রশ্নগুলো করাবো, অবজেক্টিভ টাইপের প্রশ্ন আছে, MCQ আর ACQ। তাহলে চলো এই বইটা হলো, আর আমার সঙ্গে অঙ্কগুলো তোমরা করো। তো আমরা প্রথমে 1-এর প্রশ্নগুলো করাবো। 1-এর প্রশ্নগুলো MCQ টাইপের প্রশ্নগুলো আছে, তো আমি MCQ টাইপের প্রশ্নগুলো প্রথমে করাবো। তো চলো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে নাও এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত, যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমরা 1-এর 1 নম্বরটা নিয়েছি। তাহলে 1-এর 1 প্রশ্নটা বলছি, বার্ষিক 12.1/2% সুদের হারে কোনো মূলধন দেওয়া নাই, এখানে মূলধন আমরা ধরে নেব x, কোনো মূলধন দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, দ্বিতীয় বছর বলতে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত কত হবে। তো এখানে দেখো আমরা মূলধনটা ধরে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব আর 2 বছরের আমরা সরল সুদ বের করব। তো আমরা এখানে প্রথমে করব মূলধনটা আগে ধরি মূলধনটাকে আসল বলা হয়, মূলধনটা আসল যাকে আমরা পি বলি, এটাকে আমরা ধরে নিলাম x টাকা, ঠিক আছে। মূলধন আমরা x টাকা ধরে নিলাম। এবার 2 বছরের আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। তো লিখব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা কি করে পাবো। প্রথমে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা আমরা দেখাবো। সমূল চক্রবৃদ্ধি দেখো, যেটা হচ্ছে আমাদের সূত্রটা P × 1 + R/100, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর এখানে পাওয়ারটা হবে n, সময়টা আছে n, ঠিক আছে। P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তো এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, তাই না, সুদ আসল যেটা। আর এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বাদ দেবো, আসল হচ্ছে আমাদের P। তাহলে এটাকে বলা হয় আমাদের কি, চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তা আমরা এখানে মানগুলো বসিয়ে সরল করে দিই। তাহলে এখানে দেখো P আমরা x ধরেছি 1 প্লাস, আর আটটা সুদের হারটা এখানে বলেছে 12, যেটা আমাদের বলে দিয়েছে 12.1/2%। এটাকে সরল করো, 12 দিয়ে 24, একে 25, তাহলে আমরা পেয়ে যাবো 25/2%। তা আরেক জায়গায় আমরা লিখব 25/2, 25/2, 2টা নিচে নিয়ে আসলাম, আর যে 100টা ছিল গুণ হয়ে যাবে। আর সময় এখানে দেখো 2 বছর, nটা আমাদের এখানে 2 বছর। তাহলে পিটা আসলটা x, তাই এটা আমরা একটু সরল করে নেব। তাহলে এখানে যদি আমরা সরল করি, তাহলে দেখো আমরা x কমন নিয়ে নিলাম। আর এখানে আমরা যদি কাটাকাটি করি, ঠিক আছে, তাহলে 25 × 400 এভাবে কাটিয়ে নেব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 1 + 1/8, আর পাওয়ারটা আমাদের 2 আছে, আমরা x কমন নিয়েছি, তো এখানে -1 থাকবে। তাহলে এখানে দেখো এটা কত পাবো আমরা, এটা পাবো 8, একে 9, 9/2, তাহলে 9/8 হবে আমাদের। তা 9/8টা দুবার হবে গুণ, যেহেতু স্কোয়ার আছে, আর -1, ওকে। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, আমরা এটাকে গুণ করে 9 9 81, আর 8 8 64, -1। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগটা আমরা করব। এটা দেখো 64, তাহলে 81 থেকে 64 বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে 4-এ কত দিলে আমাদের 11, তো 4-এ কত দিলে 11, 7 দিলে, তাহলে এটা হবে আমাদের 7, আর এটা হয়ে গেল আমাদের 7, আর 6-এ কত দিলে 7, 1 দিলে, তো উপরে 17, আর নিচে আমাদের 64। তাহলে এটা আমাদের দেখো আমরা পেয়ে গেলাম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পেলাম এটা। এবার আমরা 2 বছরের সরল সুদ বের করব। তা আমরা কী বের করব, 2 বছরের সরল সুদ আমরা এখানে দেখাচ্ছি। আমরা লিখব 2 বছরের সরল সুদের সূত্রটা আমরা জানি PTR/100, ঠিক আছে। এটা সরল সুদ। P হচ্ছে আমাদের আসলটা x ধরেছি, মূলধনটা, সময় এখানে 2 বছর, আর সুদের হারটা 25/2, আর যে 100টা আছে 1/100 করলাম। তাহলে এখানে সরল করো, এখানে 25 × 400, আর এখানে দেখো আমরা 2 2 কেটে দিলাম, তাহলে আমরা কত পেলাম, x/4 পেলাম। তাহলে আমরা সরল সুদ পেয়ে গেলাম আর চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এবার এদের অনুপাতটা বের করব। এদের অনুপাতটা দেখবো আমাদের কী বের হয়। আমরা এবার বের করব, দেখো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা ইজ টু, আর সরল সুদ হচ্ছে এই যে সরল সুদ।
তাহলে চক্রবর্তী সুদ আর সরল সুদের যে অনুপাত, দেখো এক্স এক্স আমরা কেটে দিলাম। এবার এখানে দেখো আমরা এটা লসাগু যদি করি, এতে লসাগু পাবো আমরা কত, 64 পেয়ে যাবো। তাহলে আমাদের করতে হবে কি, 64 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশ অনুপাতকে আমরা যদি পূর্ণ সংখ্যা করতে চাই, তাহলে 64 দিয়ে আমরা দুজনকে গুণ করব। এখানে তো আমাদের 1/4 আছে, এক্স তো কেটে গেছে, তাহলে 64 দিয়ে আমরা গুণ করছি, তাই না। ভগ্নাংশ অনুপাতকে যদি পূর্ণ সংখ্যা করতে চাও, তাহলে হরটি লসাগু করবা, লসাগু যেটা পাবা সেটা দিয়ে দুজনকে গুণ করে দেবা, আর গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা অনুপাত পেয়ে যাবো। 64 কেটে গেলো, এখানে কাটাকাটি করলে 16 পাবা। তাহলে আমাদের দেখো কত থেকে গেল, এখানে 17 থাকলো, আর ইজ2 এদিকে 16 থেকে গেল। তার 17 ইজ2 16 আমাদের এটা অ্যান্সার, তাই না, চক্রবর্তী সুদ আর সরল সুদের অনুপাতটা। তো দেখো আমাদের অপশান এ নাম্বারটা মিলছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটা। এবার 2 প্রশ্নটা দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আমাদের, দেওয়া আছে a² - a × s² - 2ax + a² - 1। এখানে ধ্রুবক সংখ্যা আছে এটা, আর এক্সের সংখ্যা হচ্ছে -2a, আর s² সংখ্যা আছে a² - a। ঠিক আছে, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণের বলেছে একটি বীজ শূন্য হবে, একটি বীজ শূন্য হবে কখন, তাই না। তাহলে আমাদের একটি বীজ শূন্য হবে এর কোন মানের জন্য, তাহলে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। দেখো কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য কখন হয়, একটি বীজ শূন্য হয় যখন আমাদের ধ্রুবক সংখ্যাটা 0 হবে, ধ্রুবক সংখ্যাটা থাকবে না। মানে তোমাদের দেখাচ্ছি একটা দ্বিঘাত সমীকরণ কীভাবে থাকে, সাধারণ আকারটা a² bx + c = 0। দেখো এখানে যদি c পার্টটা না থাকে, s² মানে সিটা যদি 0 হয়, ঠিক আছে, সিটা যদি c 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটা এভাবে দাঁড়াবে a² + bx, c আর নাই, c 0। তখন দেখো এখানে x কমন নাও, ax + b = 0। তাহলে এখান থেকে দেখো হয় x = দেখো হয় x = তো আমরা 0 পাবোই। তাহলে এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে কখন, যখন সিটা ধ্রুবকটাকে শূন্য হতে হবে, তখনই আমরা একটি বীজ শূন্য পাবোই। তাহলে আমাদের এই শর্তে, ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা আমাদের শূন্য হবে। তাহলে আমাদের এখানে দেখো, এখানে লিখব যেহেতু একটি বীজ শূন্য হবে, একটি বীজ শূন্য হবে, ঠিক আছে, একটি বীজ শূন্য হবে, তাহলে অতএব আমরা লিখব a² - 1 = 0। তাহলে একটি বীজ শূন্য হবে কখন, যখন এই যে ধ্রুবক সংখ্যাটা আছে এটা আমাদের 0 হবে, তখনই কিন্তু একটি বীজ শূন্য হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো এর মানটা বের করে নেব, a² = 1, তাহলে a = হবে +-1। এবার দেখো এখানে এর মানটা আমরা -1 নিব, +1 কিন্তু হবে না, ঠিক আছে। দেখো যদি a = 1 হয়, ঠিক আছে, তাহলে a = যদি 1 হয়ে যায়, তাহলে দেখো তো s² সংখ্যাটা কী হবে, 0 হয়ে যাবে। তাহলে s² এর সহগ লিখব এখানে, s² এর সহগ 0 হবে, ঠিক আছে, s² সহগটা 0 হবে। দেখো মানে এটা যদি 1 বসাও, এখানে বসাও তো এর জায়গায় 1, তাহলে এটা হবে কত, 1 - 1, তাহলে 1 - 1 কী হবে, 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে s² সহগই থাকছে না, তাহলে s² সহগ না হলে তো দ্বিঘাত সমীকরণ হবেই না, তাহলে এটা কিন্তু 0 হবে না। তাহলে এখানে বলতে পারবো আমাদের এটা যদি দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে এটা ≠ 1 হবে, ঠিক আছে। তাহলে আমরা অতএব বলতে পারবো এর মানটা -1। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু এর মান -1। তাহলে এর মান -1 হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কী হবে, শূন্য হবে। তো দেখো আমাদের -1 কত নম্বর অপশানে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম বি নাম্বারে দেখো -1 আছে। এবার 3 প্রশ্নটা কি বলছে দেখো, 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল যে বৃত্তের বিপরীত পাশে অবস্থিত, তাদের মধ্যকার দূরত্ব 17 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা বুঝি ভালো করে। আমাদের একটা বৃত্ত বলেছে, এই যে আমাদের একটা বৃত্ত, দুটি সমান্তরাল যে বলেছে বিপরীত পাশে অবস্থান করেছে। তো আমরা দেখো একটা ছোট যে আছে, একটা বড় যে আছে, তাহলে এটা আমরা ছোট যেটা এদিকে নিলাম, বিটা ছোট যে বি, এটা হচ্ছে 10 সেমি, বিটা আমরা নিলাম কত, বিটাকে বললাম 10 সেমি, ঠিক আছে। আর একটা বড় যে, এটা হবে এটা 24 সেমি যে আছে, তাহলে বড় যেটাকে আমরা এদিকে নিলাম, এটা আমরা সিডি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে সিডি আমাদের দেওয়াই আছে প্রশ্নে 24 সেমি, ঠিক আছে। আর কেন্দ্রবিন্দু আমরা নেব এখানে, তাহলে দেখো আমরা আগে যে দুটির মধ্যে দূরত্ব হয়ে যে টানলাম সোজা, এটা হচ্ছে কেন্দ্রগামী, তাহলে এই জায়গায় আমরা কেন্দ্র দিলাম, ঠিক আছে, কেন্দ্র হচ্ছে আমাদের ও। তাহলে যে দুটির দূরত্ব এটা পি নাম দিলাম, আর এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম।
ঠিক আছে। এই পি কিউ যে দুটির মধ্যে দূরত্ব পি কিউ কিন্তু এখানে বলে দিয়েছি প্রশ্নে, তাদের মধ্যেকার দূরত্ব যে দুটির মধ্যে দূরত্ব কত 17 সেমি আছে এটা, ঠিক আছে 17 সেমি। তাহলে এই মানগুলো দেওয়া আছে আমাদের। আর আমাদের কী বের করতে বলেছে বৃত্তটির ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ বলতে আমি যদি ও এ যোগ করি, এই যে ও এ, তাহলে আমাদের এখানে ও এটা বের করতে হবে, ও এ কত ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দেখো আমরা এদিকে সিও যোগ করে দিলাম, এই যে সিও যোগ করে দিলাম। তাহলে আমরা কী করব, প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, তারপর এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে এটা তো লম্ব হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ পাবো। এবার দেখো এ বি আমরা পেয়ে গেছি, তাহলে এপি পেয়ে যাব। এখানে আমরা এপি বের করি, এপি সমান সমান কত হবে, দেখো এ বি এর অর্ধেক এপি হবে, এখানে হবে এপিটা এ ভির অর্ধেক, মানে হাফ হবে এবি, ঠিক আছে। আচ্ছা এখানে কেন হলো এটা তোমাদের একটু বলি কারণটা। কারণ এখানে দেখো আমাদের যে যেটা আছে এটাতে ব্যাস নয়, তাহলে ব্যাস নয় এর উপরে যের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কারণটা এখানে লিখে দাও। আমরা লিখে দেবো ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। এই যে দেখো সমদ্বিখণ্ডিত করবে বলতে এপি সমান সমান পিবি পাবো, তাহলে আমাদের এপিটা হবে এবি এর অর্ধেক, এই কারণের জন্যই আমাদের এপিটা হবে এবি এর অর্ধেক। তাহলে এখানে দেখো আমাদের তো এবি জানা আছে, তাহলে এবি কত, এবিটা আমাদের দেওয়া আছে 10, প্রশ্নে বলে দিয়েছে ছোটো যেটা, তাহলে এটা কাটাকাটি করে 5, তাহলে এপিটা আমরা পেয়ে গেলাম 5। একইভাবে এখানে আমরা লিখব একইভাবে আমাদের এখানে সিকিউটা প্রয়োজন পড়বে। একইভাবে আমরা সিকিউটা পেয়ে যাব কত, সিকিউটা পাবো হাফ সিডির মান তো জানা আছে, সিডি কত, সিডি হচ্ছে আমাদের 24, তাহলে এটা কাটাকাটি করলে এটা 12 পেয়ে যাবো, তাহলে এটা হয়ে গেল 12 সেমি। এগুলো সব সেমি আছে আমাদের, ঠিক আছে সেমি, এগুলো এখানে আমি লিখে দিচ্ছি, এগুলো সব আমাদের সেমি সব সেমিতে আছে। আচ্ছা তাহলে দেখো আমরা এপি পেয়ে গেলাম, এপি পেলাম 5, তাহলে এখানে আমরা 5 লিখে দিলাম, সিকিউ বের করলাম, এটা 12, এটা আমাদের পরে কাজে লাগবে। প্রথমে আমরা এটা দেখো, আমরা এখানে ওপিটা ধরি ওপিটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। ওপি যদি এক্স হয় তাহলে এখানে দেখো পি কিউ তো আমাদের দেওয়া আছে 17, তাহলে অতএব আমরা ও কিউ পেয়ে যাব। ও কিউটা কত হবে, ও কিউটা হবে 17 থেকে এক্স বাদ, তাহলে ওপি আর ও কিউ পেয়ে গেলাম। আচ্ছা তাহলে আমাদের এটাও পেয়ে গেলাম, এটাকে আমরা এক্স ধরলাম, ওপিটা এক্স আর এপি তো 5। এবার ও এ দেখো, আমরা ও এ তো হচ্ছে সমকোণী ত্রিভুজের ও এটা অতিভুজ, তাহলে আমরা ও এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এটা দেখে, ঠিক আছে, এটা তো লম্ব আছে, সমকোণী ত্রিভুজ এওপি থেকে আমরা কি করব, সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে ও এ, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার এপি স্কোয়ার। দেখো এটা যে অতিভুজ হয় ভূমি লম্ব যে কোনো একজনকে বলো, এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি মান বসাই, এপির মান হচ্ছে 5 স্কোয়ার আর ওপি হচ্ছে এক্সের স্কোয়ার, এটা হয়ে গেলো 25, এটা হয়ে গেলো আমাদের এস স্কোয়ার, ঠিক আছে। তাহলে ও এ স্কোয়ারটা আমরা বের করে রেখে দিলাম। আচ্ছা এবার আমরা এই ত্রিভুজ ক্ষেত্রে চলে আসবো, আমরা লিখব আবার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখব সমকোণী ত্রিভুজ, এটা সিও কিউ বলি, সিও কিউ থেকে এখানে দেখো অতিভুজ আমাদের ওসি, তাহলে ওসি স্কোয়ার কী পাবো, ওসি স্কোয়ার পাবো সিকিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এদের মান বসাও। সিকিউ হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার, আর ও কিউ যে ও কিউটা বের করে রেখেছি 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার তোমরা দেখো এখানে
এখানে হচ্ছে ওএ আর ওসি তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে বলে দেব যেহেতু ওএ, ঠিক আছে, আচ্ছা এখানে না বলে আমরা এখানেই বলি, এখানে বলি আমরা যেহেতু ওএ সমান সমান ওসি, কেন এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য ওএ ওসি সমান। তাহলে আমরা দেখো, তাহলে এখানে ওএ স্কোয়ার আর ওসি স্কোয়ার সমান হবে, ঠিক না? তাহলে এদের মানগুলো সমান, তাহলে অতএব এদের মানগুলো আমরা সমান করে দিচ্ছি। তাহলে আমরা লিখবো এদিকে দেখো 25 প্লাস এস স্কোয়ার, আর এদিকে আছে 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওএ সমান ওসি হলে ওএ স্কোয়ার সমান ওসি স্কোয়ার, তাহলে এদের মান দুটো আমরা সমান করে দিলাম। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। চলো আমরা সরল করি। 25 প্লাস এস স্কোয়ার, 12 স্কোয়ার 144। দেখো এখানে এ স্কোয়ার মানে 17 স্কোয়ার পাবা, 17 স্কোয়ার পাবা তোমরা 289 মাইনাস 2ab বলতে দেখো 17 দিয়ে 34, তাহলে এখানে 34 এক্স, বি হচ্ছে এক্স, আর প্লাস এস স্কোয়ার, এভাবে সরলটা হবে। এক্স স্কোয়ার এদিকেও আছে, এস স্কোয়ার এদিকেও কেটে দিলাম। এবার আমরা দেখো এখান থেকে এই যে মাইনাস 34 এক্স, তাহলে আমরা সরলটা এখানে বলি, তাহলে মাইনাস 34 এক্সটা আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস 34 এক্স হয়ে গেল। তাহলে 34 এক্স সমান সমান এদিকে হবে, দেখো এদিকে আমাদের 144 আছে, 289 আছে, আর এটা আমাদের 25টা এদিকে মাইনাস 25। আচ্ছা আমি এখানে নিয়ে চলে আসি সরলটা, এই যে আমরা সরলটা এখানে দেখাবো। তাহলে বা 34 এক্স, ঠিক আছে, 34 এক্সটা দেখো এদের সরলটা যোগ বিয়োগ করবা, এদের যোগ বিয়োগ করে তোমরা 408 পেয়ে যাবা, 408, ঠিক আছে। এবার এটা কাটাকাটি করো, 34 দিয়ে 408কে ভাগ করলে তোমরা 12 পেয়ে যাবা। তাহলে আমরা এক্সের মান দেখো 12 পেয়ে গেলাম, এক্স সমান সমান কত 12। এবার আমরা দেখো আমাদের ওএ দরকার ব্যাসার্ধ, তাহলে আমরা একে যদি 1 নং নাম দিয়ে দিই, তাহলে 1 থেকে আমরা বলে দেবো 1 থেকে আমরা 1 নং এক্সের মানটা বসাবো। তাহলে ওএ স্কোয়ার কত হবে দেখো, তখন এখানে আমাদের 25 ছিল, আর এখানে দেখো এস স্কোয়ার বলতে 12 স্কোয়ার, ঠিক আছে, 12 স্কোয়ার, তাহলে এটা আমাদের 25 আছে, আর 12 স্কোয়ার কত 144। তা আমরা এটা যোগ করে পেয়ে যাবো 100, কত পেয়ে যাবো 169। তাহলে অতএব ওএ কত পাবো, তাহলে ওএ পেয়ে গেলাম কত 169, বর্গমূলটা হবে 13। তাহলে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 13। তাহলে অতএব যদি বলে দিই ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেলাম 13 সেমি, ঠিক আছে। 13 সেমি দেখো কত নাম্বার অপশানে আছে, সি নাম্বার। তাহলে আমাদের যে অ্যান্সারটা মিললো সি মিলে গেল আমাদের। এবার দেখো 4 প্রশ্নটা কি বলছে, নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে 16.2/3% লাভে বিক্রি করা হলো। তা বলছে কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল, জল ও দুধের মেশানো অনুপাতটা বের করতে বলেছে, ঠিক আছে। এটা ঠিক আছে, দুধের সঙ্গে জল মিক্স করে, তাই না, তো এটা হয়, এটা ঠিক আছে, এটা দুধের সঙ্গে জল কিন্তু মিক্স হয়, ঠিক আছে, তোমাদের এটা জানতে হবে, পিওর দুধ পাওয়া খুব মুশকিল। তা চলো দেখি জল আর দুধ কতটা মিক্স করেছে অনুপাতটা বের করব। এখানে দেখো জল ও দুধের যে মিক্স করেছে কতটা, আমাদের এখানে দেওয়া আছে 16.2/3%, ঠিক আছে, এতটা জল ও দুধ মিশ্রণ করেছে। তাহলে এখানে দেখো এটা পূর্ণ সংখ্যা ভাঙাবো, এটা কত হবে 16 × 48 আর দিকে 2 50, তাহলে এটা হবে 50/3%। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো, আমাদের যদি দেখো জল যদি হয় 50/3, তাই না, এতটা যদি জল হয়, তাহলে আমাদের দেখো দুধ কতটা হবে, কতটা দুধে জলটা মিক্স করেছিল, তাহলে দুধ হবে আমাদের দেখো শতকরা থেকে দুধ আমরা পেয়ে যাবো 100, ঠিক আছে। এটা যদি জল হয় তাহলে এটা হবে দুধটা বেশি থাকবে, কারণ দেখো দুধের মধ্যে জল দিচ্ছে, তাই না, বেশি দুধ থাকবে, তারপরে একটু জল দিতে পারবে, তাই না, আবার জল তো বেশি দিতে পারবে না দুধ দিচ্ছে, তাহলে দুধ বেশি আছে জল কম থাকবে। তাহলে আমাদের এদেরই অনুপাতটা বের করতে হবে, তাই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমরা বলবো অতএব আমরা এখানে বলবো যে জল ও দুধের অনুপাত, জল ও দুধের অনুপাতটা আমরা কী পাবো, দেখো জল আমাদের এটা 50/3 আর দুধ হচ্ছে আমাদের 100, তাই না, মোট দুধের মধ্যে এতটা জল মিক্স করছে। তাহলে দেখো এটাকে আমরা পূর্ণ সংখ্যা অনুপাত করব। দেখো আমরা কি করব, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে 3টা কেটে যাবে এখানে, আর এখানে 3 দিয়ে গুণ করলে 300 হয়ে যাবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা করার নিয়ম অনুপাতকে।
আচ্ছা, এবার 50 দিয়ে যদি ভাগ করি তাহলে 50 একে 50 আর 50 6 300 হয়, তাই না? ঠিক আছে, বা এইভাবে ভাবতে পারো, 0 0 কেটে দিলাম। হ্যাঁ, 5 একে 5 আর 5 6 30, এভাবেও বুঝতে পারো তোমরা। তো দেখো অ্যান্সারটা কিন্তু আমরা পাবো জল আর দুধের অনুপাতের যে মিশ্রণটা ছিল 1:6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1:6 দেখো কত নম্বর অপশনটা মিলছে, আমাদের এ নাম্বার অপশন মিলছে। তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। দেখো 5-এর প্রশ্নটা বলছি cos 2 থিটা সমান সমান sin 3 থিটা। তাহলে এভাবে যদি হয় আমাদের, তাহলে থিতার মানটা বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে থিতার মানটা বের করতে পারবো। তাহলে আমরা cos 2 থিটা, আর এটাকে আমরা লিখব cos দিয়ে লিখি, ঠিক আছে? এখানে আমরা cos করে দিলাম, এটা লিখব 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। কারণ পুরো কোণের সূত্র আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin থিটা আসবে, sin 3 থিটা চলে আসবে এখানে। 3 থিটাকেই আমরা থিটা ধরে আমরা বললাম সূত্রটা। তাহলে cos cos ভেনিস করলে এদিকে 2 থিটা আর 90 ডিগ্রি মাইনাস এদিকে আছে 3 থিটা। তাহলে এখানে দেখো 3 থিটা এদিকে এসে আমাদের কি হবে, আমাদের যোগ হয়ে এদিকে 5 থিটা আসবে, আর এটা আমাদের 90 ডিগ্রি। আমরা 5 দিয়ে কাটাকাটি করলে কত, 18 পাচ্ছি 90। তাহলে থিটার মানটা কত পেয়ে গেলাম, 18 ডিগ্রি। তাহলে 18 ডিগ্রি অ্যান্সার দেখো কত নম্বরে আছে, আমাদের অ্যান্সারটা মিলছে এ নাম্বারে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা এ নাম্বার। দেখো 6-এর প্রশ্নটা বলছি 1, 3, 4, 5, 7, 4 এভাবে সংখ্যাগুলি দেওয়া আছে। এই সংখ্যাগুলির আমাদের গড় বলে দিয়েছে, এম বলে দিয়েছে। গড়টা বলেছে এখানে এম প্রশ্নে, ঠিক আছে? এটা আমাদের গড় বলে দিয়েছে। তারপর আবার কিছু সংখ্যা আছে আরও 3, 2, 2, 4, 3, 3, পি আছে। তাহলে এদের আবার কি বলেছে, গড়ও বলেছে। এদের গড়টা কত বলেছে, গড় বলেছে m-1, এটা গড় বলে দিয়েছে আবার, ঠিক আছে? এবং এদের মধ্যমা বলে দিয়েছে। তাহলে মধ্যমা কত বলেছে, মধ্যমাটা বলেছে কিউ, ঠিক আছে? এটা গড়, এদের হচ্ছে গড় এটা আর মধ্যমা এটা। তাহলে এখান থেকে আমাদের কী বের করতে বলেছে, আমাদের পি প্লাস কিউর মানটা বের করতে বলেছে। পি প্লাস কিউর মানটা কত হবে, তা আমরা পি এর মান কিউর মান বের করার চেষ্টা করব এদের থেকে। দেখো আমরা কীভাবে করছি, প্রথমে এদের গড় বলেছে, তাহলে আমরা এদের যদি আমরা গড় বের করি, গড় আমরা কি জানি, সবগুলো সংখ্যার যোগ হবে। 1 3 যোগ 5 যোগ 7 যোগ 4, ঠিক আছে? 1 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ আবার 4 আছে, এদের সবগুলো যোগ। আর নিচে কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? এই গড়টা আমাদের কত বলেছে, এম বলে দিয়েছে। তো এখান থেকে এমের মানটা পেয়ে যাবো। আচ্ছা, উপরের সংখ্যাগুলো সব যোগ করবা, তার উপরের সংখ্যাগুলো যোগ করে তোমরা পেয়ে যাবে 24, ঠিক আছে? এগুলো 24 পেয়ে যাবে যোগ করে, আর নিচে আছে 6, এখানে হচ্ছে এম। তাহলে এটা 6 4 24, তাহলে এম এর মানটা কত পেয়ে গেল, এম এর মানটা 4 পেয়ে গেল, ঠিক আছে? এবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলোর আমাদের আবার গড় বলেছে। তাহলে এখানে যদি আমরা গড় বের করি, অতএব গড়, তাহলে এখানে দেখো আমাদের 3 যোগ 2 যোগ 2 যোগ 4 যোগ 3 যোগ 3 যোগ পি, আর নিচে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে নিচে হবে 7। আর এখানে দেখো আমাদের এর গড়টা আবার বলেছে m-1, তাহলে এটা আবার m-1 এর সঙ্গে সমান। তাহলে এম এর মানটা আমরা 4 পেয়ে গেছি, তাহলে এখান থেকে পি এর মানটা পেয়ে যাব। তাহলে বা এবার দেখো আমাদের এই যে সংখ্যাগুলো আছে 3 2 2 4 3 3, এদের যোগফলটা কত হবে, এদের যোগফলটা পাবা 17 পেয়ে যাবা। তাহলে এদের যোগফলটা হবে 17, আর পিটা আমাদের থাকলো এদিকে 7, আর এম এর মানটা আমরা 4 বসিয়ে দিলাম -1। তাহলে আমাদের এখানে দেখো আমরা কত পেয়ে যাবে, এটা তো আমাদের 3 হয়ে যাবে 4 থেকে বাদ দিয়ে, তাহলে 17 প্লাস পি, আর 7 3 21। তাহলে এখান থেকে কার মান পাবা, পি এর মানটা পাবা। তাহলে পি সমান সমান দেখো এখানে 21 থেকে 17 বিয়োগ হবে, এটা ওদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 21 থেকে 17 বিয়োগ দিলে কত হবে, 4। দেখো পি এর মানটা কিন্তু 4 পেয়ে গেলাম। এবার কিউর মানটা বের করব। দেখো এবার কি করব, এবার কি বলেছে, মধ্যমা বলেছে, এবং এখানে লিখব এবং দেখো এই সংখ্যাগুলোর মধ্যমা। তাহলে মধ্যমা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট সংখ্যা খুঁজো, তাহলে ছোট সংখ্যা দেখো আমাদের প্রথমে 2 আছে, তাহলে আমাদের এখানে লিখব 2, ঠিক আছে? দেখো পিটা কিন্তু 4 পেয়ে গেছে, এখন বুঝতে পারবো পিটা কত আছে। তাহলে 4টা পরে থাকবে, তাহলে আগে 2 বসাবো। 2 কটা আছে, 1টা 2টা, 2 দুটো আছে। আর তারপরে কি আছে, 2 এর পর 3 কটা আছে, 1 2 3 আছে কিন্তু 3টা, 3টা। তারপরে একটা 4 ছিল, -4, আর এই পিটা কিন্তু আমরা 4 পেয়েছি, পি এর জায়গায় কিন্তু 4 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার কিন্তু মধ্যমা বের করতে পারবো। এবার বলবো যে অতএব মধ্যমা, এদের মধ্যমা বের করব, মধ্যমা, ঠিক আছে? তাহলে এদের মধ্যমা পাওয়ার নিয়মটা কি, দেখো
আমাদের কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7টা, তাহলে এদিকে 3 জনকে বাদ দাও, এদিকে 3 জনকে বাদ দাও, তাহলে মধ্যে কে থাকে গেল 3, তাহলে মধ্যমা কিন্তু 3 পেয়ে গেলাম। আবার এই মধ্যমাটা আমাদের বলে দিয়েছে কিউ, তাহলে এটা হবে আমাদের কিউর সঙ্গে সমান। তাহলে অতএব কিউর মানটা কত পেয়ে গেলাম, কিউর মানটা আমরা 3 পেয়ে গেলাম, তাহলে কিউটা পেয়ে গেলাম 3। এবার আমাদের দেখো পি প্লাস কিউ বের করতে বলেছে, এবার কিন্তু আমরা পেয়ে যাবো মানটা, তাহলে পি প্লাস কিউ আমাদের কত হবে, তাহলে পি এর জায়গায় বসাও, পি এর মানটা কিন্তু আমরা 4 পেলাম আর কিউ এর মানটা আমরা 3 পেলাম, তাহলে 4 আর 3 যোগ করে কত হলো 7, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 7 কত নম্বর অপশানে আছে, 7 আছে আমাদের ডি নম্বর অপশান, তাহলে অ্যান্সারটা আমাদের ডি হয়ে গেল। এবার 2 এর প্রশ্নগুলো দেখো, এগুলো আছে শূন্যস্থানের প্রশ্ন আছে, তো 2 এর 1 প্রশ্নটা আমরা করাবো। বলছে 2 এর 1টা কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে ড্যাশ বলে। এটা আমরা জানি কিছু পরিমাণ টাকাটা তোমরা ব্যাংকে জমা রাখবা, সেটাই হচ্ছে আমাদের আসল টাকা, যেটাকে আমরা মূলধন বলবো, তো তাকে আমরা মূলধন বা আসল বলবো। তো আমরা অ্যান্সারটা এখানে অ্যান্সার হবে মূলধন বলে দিই আমরা, মূলধন বা তোমরা আসল যে কোনো একটা বলতে পারো, ঠিক আছে, অ্যান্সারটা হবে মূলধন। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, √2 + 1 এর অনুবন্ধী করণী বের করতে বলেছে। তাহলে দেখো এত এর অনুবন্ধী করণীটা আমরা কি জানি, অনুবন্ধী করণী তোমরা বের করবা এইভাবে যে যেটা করণী থাকবে তার চিহ্নটাকে চেঞ্জ করে নিবা। দেখো এখানে করণী বলতে √2 আছে, √2 চিহ্ন প্লাস আছে, তাহলে একে মাইনাস করে নাও, তাহলে -√2, আর এটা যেটা আছে সেটাই রেখে দেবা। +1 আছে তো +1 থাকবে, -1 থাকলে -1 থাকবে, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধু যেটা করণী থাকবে, ঠিক আছে, √ওভারের যেটা সংখ্যা থাকবে √ওভার দিয়ে তার সাইনটাকে চিহ্নটাকে তোমরা পাল্টা দিবা, তখন তোমরা এর অনুবন্ধী করণী পেয়ে যাবা। তাহলে এত এর অনুবন্ধী করণী হবে এটা, আমাদের এটাই অ্যান্সার, আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্নটা কি বলছে দেখো, সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ্য। দেখো সকল সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য, অ্যান্সারটা হবে আমাদের সর্বসম। তাহলে আমরা অ্যান্সারটা কী দেবো, সর্বসম, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো সর্বসম কেন হবে, তাই না, অ্যান্সারটা সর্বসম ত্রিভুজ। তাহলে আমি তোমাদের যদি বলি দুটো সর্বসম ত্রিভুজ নাও, ABC, আর এখানে নিলাম একটা DEF, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে সর্বসম ত্রিভুজের কী হয়, সব কিছু তো সমান হয়, এই যে অনুরূপ কোণগুলো আছে সমান হবে, এই কোণগুলো সমান হবে, এই কোণগুলো সমান হবে, তাহলে অনুরূপ কোণগুলো সমান হওয়া মানেই তো দুটো ত্রিভুজ সদৃশ্য। তাহলে সর্বসম দুটো ত্রিভুজ সবসময় কিন্তু সদৃশ্য বলতে পারবো, সর্বদা সদৃশ্য বলা যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হবে সর্বসম, ঠিক আছে। এবার 4 প্রশ্নটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ও তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান হবে কত ডিগ্রি। দেখো ছবি এঁকে বোঝায়, আমরা একটা শঙ্কুর ছবি আঁকি, তাহলে আমাদের একটা শঙ্কু এভাবে করে নিয়ে নিচ্ছি, একটা শঙ্কুর ভূমি, এই যে আমাদের এটা শঙ্কুর ধরো উচ্চতা, আমরা ধরো নাম দিয়ে দিই, এটা ABC, তারপর আমরা D নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো শঙ্কুর তির্যক উচ্চতা কী, এখানে এটা আমাদের তির্যক উচ্চতা L নিলাম, তাহলে AB এখানে BCটা যত হবে ততটা আমাদের তির্যক উচ্চতা AC আছে, তাহলে এটাও আমাদের L হবে, তাহলে এখানে আমাদের AC সমান কিন্তু BC আছে, ঠিক আছে। তাহলে এখানে তির্যক উচ্চতা সমান আছে। আর এখানে কি বলে দিয়েছে দেখো, আমাদের ভূমির ব্যাসটা তির্যক উচ্চতার সঙ্গে সমান, তাহলে এখানে আমাদের কে আছে সমান আমাদের দেখো ABটাও সমান হয়ে যাবে, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। এই যে ভূমির ব্যাসটা ABটা আর তির্যক উচ্চতা সমান বলেছে, তাহলে এরা দুজন তো সমান আর এরা আবার এর সঙ্গে সমান, তা 3টা বাহু সমান। যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ABC ত্রিভুজের 3টা বাহু সমান হলে কী হয়, ওদের কোণগুলো হবে 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। শীর্ষকোণ হচ্ছে এই কোণটা, ঠিক আছে, ACBটা। তাহলে এই যে শীর্ষকোণ যেটা হবে, শীর্ষকোণ যদি বলি, শীর্ষকোণ আমাদের এখানে আছে কোণ ACB, ঠিক আছে, এই যে ACB কোণটা, শীর্ষকোণের মানও কত পেয়ে গেলাম আমরা, 60 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটাই অ্যান্সার। তাহলে শূন্য স্থানে তোমরা 60 ডিগ্রি বসাবা। দেখো 5 প্রশ্নটা কী বলছে দেখো, থিতার মান দেওয়া আছে, মানে থিতার মান আমাদের বলেছে কত, থিতার মানটা আছে এখানে 18 ডিগ্রি। তো থিতার মান যদি 18 ডিগ্রি হয়, তাহলে আমাদের এর মানটা বের করতে বলেছে tan 2 থিতা tan 3 থিতা, এর মান কত হবে। তাহলে আমরা কী করবো, থিতার জায়গায় মানটা আমরা বসিয়ে দিই, তাহলে এখানে যদি বসাই তাহলে 2 × 18 ডিগ্রি, আর এখানে আছে tan 3 × থিতার জায়গায় বসাবো আমরা 18 ডিগ্রি। চলো সরল করো, তো এটা আমাদের দেখো tan 18 দিয়ে কত 36 ডিগ্রি, আর এটা tan এখানে 18 দিনে 54 ডিগ্রি, ঠিক আছে। এবার তোমরা লক্ষ্য করো 36 ডিগ্রি আর 54 ডিগ্রি যোগফলটা কিন্তু 90 ডিগ্রি হবে, তাহলে একজনকে আমরা সরিয়ে দিতে পারবো,
36 ডিগ্রি রাখলাম। আর ট্যান 54 ডিগ্রি জায়গা আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, কারণ তোমরা এটা বিয়োগ করো, এটা 54 ডিগ্রি ফিরে আসবে। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে ট্যান 36 ডিগ্রি থেকে গেল। আর এটা পুরো কোণের সূত্র, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরো, তাহলে কট থিতা। তাহলে এখানে লিখব কট থিতা বলতে এখানে 36 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা কট পেয়ে গেলাম, কট 36 ডিগ্রি। এবার দেখো কোণটা সমান আর ট্যান কট পাশাপাশি, তাহলে কী হয়, কেটে যায়। মানে আমরা এটা এভাবে বলতে পারবো, এই ট্যানটাকে আমরা 1/কট লিখে দিব, কট লিখে দিলাম। আর এদিকে 36 ডিগ্রি কোণটা আছে, আর এখানে আমাদের কট 36 ডিগ্রি ছিল। দেখো কট কট কেটে গেল, তাহলে আমরা দেখো 1 থাকলো আমাদের। তাহলে অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম, 1। তোমরা শূন্য স্থানে 1 বসাবা। এবার দেখো 6 প্রশ্নটা বলছে, একটি ক্ষুদ্রতর সূচক কর্মযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি ড্যাশ বক্র। কি বক্র হবে? এটা অজাইব বক্র হবে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা হবে অজাইব। অ্যান্সারটা কী লিখবা? অজাইব, অজাইব। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তো এখানে দেখো আমি তোমাদের বইতে দেখাই, তোমরা বইতে চলে যাবা P-353 কথা। ঠিক আছে, এই যে দেখো, এই যে আমাদের একটা বক্ররেখা আছে, এই যে বক্ররেখাটা, এই যে ক্ষুদ্রতর সূচক, এটা ক্ষুদ্রতর সূচকের যে রেখাটা, এটাকে কি বলবো? অজাইব বলবো। দেখো নামটা এখানে অজাইব দিয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা অজাইব হবে। এবার 3-1 প্রশ্নটা, 3 প্রশ্নগুলো এখানে আমাদের আছে সত্য মিথ্যা টাইপের প্রশ্নগুলো আছে, 3 প্রশ্নগুলো। তো সত্য মিথ্যা প্রশ্নগুলো কি বলছে আমরা দেখে নিচ্ছি। 3-1টা বলছে আমাদের সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়। দেখো সরল অংশীদারি কারবারের কিন্তু মূলধনটা বিভিন্ন সময়ের জন্য না, একই সময়ের জন্য নিয়োজিত হয়। ঠিক আছে, এখানে দিলে আমাদের কী হবে? অ্যান্সারটা মিথ্যা হবে, অ্যান্সারটা মিথ্যা। যেহেতু আমাদের বিভিন্ন সময়ের জন্য বলেছে, তাহলে বিভিন্ন সময়ের জন্য কিন্তু আমাদের কি হবে? এটা সরল অংশীদারি কারবার হবে না। ঠিক আছে, মিশ্র অংশীদারি কারবারে তোমাদের বলে রাখি, এটা এখানে যদি মিশ্র বলতো, মিশ্র অংশীদারি কারবারে মূলধনটা বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, কিন্তু সরল অংশীদারি কারবারে মূলধনটা একই সময়ের জন্য নিয়োজিত হয়। তাহলে এখানে সরল অংশীদারি কারবারে বলে দিয়েছে বিভিন্ন, তাই না, বিভিন্ন সময় বলেছে, তার জন্য অ্যান্সারটা কিন্তু মিথ্যা হলো। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা আছে, এ ভেরিয়েস BC, বি ভেরিয়েস CA। তাহলে এভাবে দেওয়া আছে আমাদের বলেছে এটা যদি হয় তাহলে এ ভেরিয়েস কি বি হবে? তাহলে আমরা এখান থেকে দেখব, এই দুটো ভেদ সম্পর্ক থেকে যদি এটা হয় তাহলে আমাদের সত্য, আর না হলে মিথ্যা। তাহলে আমরা কি করব? দেখো আমরা প্রথমে ভেদ উঠাবো। তাহলে ভেদ যদি উঠাই তাহলে একটা ধ্রুবক আসবে K1, ঠিক আছে, BC। আর এখান থেকে আমরা দেখো, আচ্ছা এটা আমরা থাক, আর এখানে দেখো, এখানে আমরা উঠাচ্ছি ধ্রুবকটা, ভেদটা উঠাচ্ছি। তাহলে ভেদ উঠালে পরে কী আসবে? একটা ধ্রুবক আসবে, এটা K2 CA। আচ্ছা, তোমরা এখানে দেখো, এখানে এই যে K1 আর K2 নিয়েছি, তোমরা পাশে বলে দেবা K1 আর K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু বলতে হয়। আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে AB আছে, দেখো C নাই, তো এখান থেকে C এর মানটা বের করে নাও। তাহলে C এর মানটা তোমরা পাবা B²/K2, আর এখানে এটা নামিয়ে দেবো। তাহলে এখানে C আছে, এই C এর মানটা এখানে পুট করে দিই আমরা। তাহলে A² দেখো এখানে K1 আছে আর বিটা থাকবে, আর C এর জায়গায় মানটা বসাচ্ছি B², আর এখানে আছে K2A। এবার আমরা বর্জগুণ করি, দেখো এটা গুণ করলে এখানে A³ হয়ে যাবে, আর এখানে K1/K2 রাখলাম, আর এখানে দেখো B আর B² আছে, তাহলে এটা B³ হয়ে যাবে। এবার আমরা A³/B³ করব, আর K1 আর K2টাকে আমরা আমরা M ধরে নিলাম। ঠিক আছে, ধ্রুবক সংখ্যা আছে, ধরে নিতে পারবো। আর এখানে আমরা কি করব? এখানে A/B করে হোল³ করে নাও। ঠিক আছে, দেখো এই যে ধ্রুবক সংখ্যা আছে, এরা ধ্রুবক সংখ্যাকে আরেকটা ধ্রুবক সংখ্যা নিলাম, পাশে বলে দিবা যে M = K1/K2, এভাবে নেওয়া হয়। আর এখানে আমরা M আছে, M থাকলো। এবার এখান থেকে আমরা যদি ABটা বের করি, তাহলে এটা ঘনটা ওদিকে নিয়ে গেলে ঘনমূল হয়ে যাবে, তাহলে ঘনমূল M। ঠিক আছে, এখানে দেখাই আমি, তাহলে বা A/B, ঠিক আছে। তাহলে A/B মানটা দেখো, আবার এটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা আবার একটা অন্য ধ্রুবক ধরে নিচ্ছি, N ধরে নিলাম। চেঞ্জ করে নিতে পারো ধ্রুবককে, বড় ধ্রুবকটা হয়ে যাবে, তো ছোটো কোনো ধ্রুবক ধরে নাও। এবার এখান থেকে দেখো A = NB আমরা লিখতে পারবো। এবার এখান থেকে আমরা ইকুয়াল আর ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, A ভেরিয়েস B। দেখো A ভেরিয়েস B, তাহলে আমাদের কিন্তু দেখো এই দুটো থেকে কিন্তু আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কি হবে? অ্যান্সারটা আমাদের সত্য হবে।
তাহলে অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম সত্য। এবার 3 প্রশ্নটা বলছি, দুটি বৃত্তের সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়। দেখো দুটি বৃত্ততে সর্বাধিক কটা আমরা স্পর্শক আঁকতে পারবো। ধরো দুটো বৃত্ত আমরা এভাবে নিয়ে নিলাম, দুটো বৃত্ত। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সর্বাধিক তোমরা 4টা সাধারণ স্পর্শক আঁকতে পারবা। এখানে একটা, এখানে একটা, এদিক দিয়ে তোমরা তির্যক আঁকতে পারবা, এভাবে তির্যক, আর এদিক দিয়ে তির্যক আঁকতে পারবা, এই যেভাবে তির্যক। তাই দেখো সর্বাধিক কিন্তু আমরা দুটো বৃত্ত দিয়ে 4টা স্পর্শক আঁকতে পারছি, সাধারণ স্পর্শক। তাহলে এখানে বলেছে দুটি, তাই না? তা দুটি তো হবে না, সর্বাধিক 4টা পাচ্ছি। তাহলে আমরা এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের মিথ্যা, আমরা মিথ্যা লিখে দেব। এবার দেখো 4 প্রশ্ন কী বলছে, গোলকের উচ্চতা সর্বাধিক ব্যাসার্ধের দ্বিগুণ হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা। দেখো কীভাবে সত্য হবে। একটা গোলক, গোলক বলতে ফুটবল, তাই না? তা ফুটবল আকৃতিটা হচ্ছে গোলাকার, গোলক বলতে পারবো। আর এখানে দেখো আমাদের যদি ব্যাসার্ধ বলি, যে এই যে আমরা এখানে যদি গোলকের কেন্দ্রবিন্দু হয়, তাহলে এদিকে আমাদের একটা ব্যাসার্ধ, এটা ও, এটা যদি এ নাম দিই, তাহলে এদিকে একটা ব্যাসার্ধ নিই, এটা হচ্ছে ও বি। তাহলে এখানে দেখো এই যে দেখো ব্যাসার্ধ যা আছে, তাহলে ব্যাসার্ধ এটা ব্যাস, এ বিটা আমাদের ব্যাস। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু কি আমাদের ব্যাসটা, আর ব্যাসটাই কিন্তু গোলকের উচ্চতা। দেখো এখান থেকে, এই যে এখান থেকে গোলকের আমরা উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এই যে কথাটা বলেছে যে উচ্চতা সর্বাধিক ব্যাসার্ধের দ্বিগুণ হবে, হ্যাঁ এখানে উচ্চতাটা, তাই না? হ্যাঁ, ব্যাসার্ধের কী হবে, দ্বিগুণ হবে। মানে এখানে আমাদের কি আছে, ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, তাহলে ব্যাসটা কত হবে, ব্যাসটা হয়ে যাবে আমাদের 2r, তাই না? আর ব্যাসটাই হচ্ছে এখানে আমাদের উচ্চতা। ব্যাসটা কি আছে আমাদের এখানে, গোলকের উচ্চতা। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকই বলেছে এখানে। তাহলে কথাটা আমরা এখানে সত্য বলে দেবো, অ্যান্সারটা সত্য। এবার দেখো 5 প্রশ্নটা কী বলছে, কোনো ত্রিভুজের বাহু 3টি থেকে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা 4টি। দেখো আমরা ছবি এঁকে বোঝাই, 4টি আসছে না কটা আসছে। এই যে আমাদের একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ আমরা ABC নিয়ে আমরা দিলাম, ABC। এবার ত্রিভুজের ভিতরে একটা অন্তর্বৃত্ত তৈরি করব। তাহলে এই যে অন্তর্বৃত্ত কী হয়, অন্তর্বৃত্তগুলো বাহুগুলো টাচ করে যাবে, স্পর্শ করবে বাহুগুলোতে, ঠিক আছে? এই যে স্পর্শক, এখানে ধরো স্পর্শ করেছে আমাদের D, এখানে ধরো E, আর এখানে ধরো F, ঠিক আছে? আর এখানে আমাদের অন্তর্কেন্দ্রটা। এবার দেখো এই অন্তর্কেন্দ্র দিয়ে এই যে দেখো এখান থেকে এটা যদি ও নাম দিয়ে দিই, ও, আর এই যে ODটা, OEটা আর OFটা, এরা কী হবে, এরা তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে আমাদের সমান আছে OD, সমান আছে OE, সমান আছে OF। এরা কিন্তু কেন, এরা সব একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা সমান। এবার দেখো আমাদের যেটা বলেছে, ত্রিভুজের বাহু 3টি থেকে যে আমরা সমদূরবর্তী, দেখো তো সমদূরবর্তী দূরত্ব সমান পেয়ে গেলাম। তাহলে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা কটা পেলাম, আমাদের একটা পাচ্ছি, কিন্তু এখানে বলেছে 4টি তো হবে না, আমাদের একটি হবে। তাহলে এখানে অ্যান্সারটা মিথ্যা হবে, ওরা 4টি বলেছে বলে অ্যান্সার মিথ্যা। এবার 6 প্রশ্নটা দেখো বলছে, সব রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান থাকে। দেখো সব রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান পাবো না কিন্তু আমরা। তো এখানে দেখো তোমাদের যদি উদাহরণ দিই একটা, 1 2 3 স্বাভাবিক সংখ্যাগুলো যদি বলি আমরা 1 2 3 এভাবে চলছে সংখ্যাগুলো, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো, এখানে আমরা সংখ্যাগুরু মান কাকে বলবো, সংখ্যাগুরু মান কাকে বলে? তো সংখ্যাগুরু মান দেখো মানে 1 2, ঠিক আছে, আবার এখানে 4 5 7 2 4 2 5, ঠিক আছে, আবার এখানে 2 নিয়ে নিলাম। দেখো 2টা কবার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার, ঠিক আছে? তো 2টা কিন্তু বেশিবার আছে। তাহলে এভাবে যদি তথ্যে, ঠিক আছে, যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে আমরা সংখ্যাগুরু মান বলি। তাহলে এখানে সংখ্যাগুরু মান হবে 2টা, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যাগুরু মান পাওয়া যাচ্ছে। সংখ্যাগুরু মান মানে তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে তাকে সংখ্যাগুরু মান বলি। এভাবে দেখো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 চলতে থাকে। তাহলে এখানে সংখ্যাগুরু মান আমরা তো কী করে বলবো যে সংখ্যাগুরু মান কত হবে, তাই না? বলা যাবে না। তো এই জন্য আমরা বলতে পারবো সব রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান থাকে না, এখানে থাকে বলেছে। তাহলে অ্যান্সারটা মিথ্যা হবে, অ্যান্সার মিথ্যা। এবার দেখো 4-এর একটা নিয়েছে, 4-এর প্রশ্নগুলো এসেছে। 4-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। দেখো 4-এর 1-এর প্রশ্নটা কী বলছে,
বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? ঠিক আছে, এখানে আমাদের সুদের হারটা দেওয়া নাই, আসলে দেওয়া নাই। সুদের হারটাকে আমরা আর নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের সুদের হার R%, আর আসলটাকে আমরা ধরে নিলাম x। ঠিক আছে, x টাকা আসল, আর সময়টা তো n বছর বলে দিয়েছি। তাহলে আমরা এখানে দেখো n বছরের দ্বিগুণ হবে, তাহলে n বছরে যদি দ্বিগুণ হয়, তাই না, মানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া দ্বিগুণ হবে x-এর দ্বিগুণ, তাই না। তাহলে x-এর দ্বিগুণ বলতে 2x, n বছরের দ্বিগুণ বলতে সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে 2x। ঠিক আছে, এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এবার আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্র কি জানি? আমরা যদি বলি অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p যেখানে আসল, r হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর এরই মানটা আমাদের দেওয়া আছে, দেখো সমূল চক্রবৃদ্ধি মানে মানটা বলে যে দ্বিগুণ বলে দিয়েছে, তাই না, আসলের দ্বিগুণ হবে মূলধনের দ্বিগুণ। তার সমূল চক্রবৃদ্ধি কিন্তু আবার 2x, এটাও সমূল চক্রবৃদ্ধি আর এও সমূল চক্রবৃদ্ধি। তো আমরা সমান করলাম। এবার এখানে আমার মানগুলো বসাও, p আমরা পিটাকে তো আমরা ধরে নিয়েছি x, তো এখানে x বসিয়ে দিলাম 1 + r/100, আর সময়টা কিন্তু n বছরই বলেছিল, তাহলে আমাদের সময়টা n থেকে যাবে এদিকে 2x, তাহলে x কেটে দিলাম। তাহলে এখানে 1 + r/100 হোল টু দি পাওয়ার n = 2, এদিকে আমরা 1 নং নাম রেখে দিলাম। এবার বলেছে কত বছরে 8 গুণ হবে, তাই না, এই মূলধনটা কত বছরে 8 গুণ হবে, মানে সমূল চক্রবৃদ্ধিটা হয়ে যাবে 8x হয়ে যাবে। তো আমরা ধরে নিব, ধরি t বছরে 8 গুণ হবে। তাহলে এবার দেখো, এবার সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে x × 1 + r/100, হ্যাঁ, আর টি বছরে, তাহলে এখানে n এর জায়গায় আমরা টি দিয়ে দেবো। তাহলে এই যে সমূল চক্রবৃদ্ধিটা বলছে, সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে কত, 8 গুণ হয়ে যাবে। তাহলে 8 গুণ বলতে x-এর মূলধনের আসলের 8 গুণ, তাহলে 8x হয়ে যাবে, তাই না। তাহলে এই হবে আমাদের শর্তটা, এখানে x কেটে দাও। আমাদের কিন্তু কার মান বের করতে হবে, সময়টা কত বছরে, তাহলে টি এর মানটা বের করতে হবে। তার মানে দেখো এই 8টাকে আমরা 2 এর কিউব লিখে দিলাম। এবার দেখো 2 এর মান তো আমরা বের করে রেখেছি এটা, তাহলে আমরা 2 এর জায়গায় এটা বসাতে পারবো। 2 এর জায়গায় বসাবো 1 + r/100, আর এখানে দেখো n পাওয়ার আছে, আর এখানে আবার 3 আছে, তাহলে দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 3 আর n গুণ করে 3n, তাহলে এখানে পাওয়ারটা আসবে 3n। এবারে দেখো এখানে কিন্তু মূল সংখ্যাটা দেখো সমান হয়ে গেছে, ঠিক আছে, এখানে 1 + r/100 আর এখানে আছে 1 + r/100। তাহলে মূল সংখ্যা সমান হলে আমরা পাওয়ার সমান করতে পারবো। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারবো t = 3n। তাহলে কত বছরে 8 গুণ হবে, তার 3n বছরে 8 গুণ হবে। তাহলে এখানে আমরা অতএব দিয়ে বলে দেবো, অতএব 3n বছরে 8 গুণ হবে। ঠিক আছে, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 3n। এবার দেখো 4-এর 2-এর প্রশ্নটা বলছে কোনো ব্যবসায় রাতুল ও পীযূষ যথাক্রমে 80,000 টাকা ও 30,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে 12.1/2% লাভ হলে রাতুল কত টাকা পাবে, তাই না। এখানে রাতুলের লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে আমরা দেখো দুজনের মূলধন দেওয়া আছে, তাদের মূলধনের অনুপাত বের করতে পারবো। আমাদের প্রথমে রাতুল আছে, রাতুল ও পীযূষ এর মূলধনের অনুপাত, দেখো এদের মূলধনের অনুপাত, এখানে রাতুলের মূলধনটা আছে 80,000 আর পীযূষের মূলধনটা আছে 30,000। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি শূন্যগুলো ভ্যানিশ করি, তাহলে এখানে 4টা শূন্য উড়িয়ে দাও, তাহলে দেখো 8:3 পেয়ে গেলাম, তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এখানে দেখো মোট লাভ আমরা বের করব, মোট লাভ, দেখো মোট লাভটা কী করে পাবা, মোট লাভ, দেখো মোট লাভটা কী হবে, আমাদের যে মূলধনটা আছে টোটাল দুজনের মূলধনটা যোগ করবা 80,000 প্লাস 30,000, ঠিক আছে, আর এটাতে গুণ করবা কত বলেছে, বছরের শেষে লভ্যাংশটা 12 এই যে আমাদের দেখো এই যে 12 যেটা বলেছিল 12.1/2%, এটা মানে কত, এটা হচ্ছে 25/2%। তাহলে আমরা এত দিয়ে গুণ করতে পারবো 25/2% শতকরা বলতে এখানে 1/100 দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে এটাই হবে আমাদের মোট লাভ, তাই না, মোট লাভ হয়েছিল এটা।
এভাবে মোট লাভটা কিন্তু বের করতে পারবো, যেহেতু এখানে বলে দিয়েছে বছরের শেষে 12.1/2% লাভ হয়। তো এটা সরল করবো আমরা। এখানে দেখো সরল করো, এখানে আমরা যদি কাটাকাটি করি, দেখো এই দুটো যদি গুণ করে দাও তাহলে এখানে কত পেয়ে যাবা, এখানে 80 আর 30, তাহলে 80 আর 30 এখানে দেখো 110 শূন্য, তাহলে 3টা শূন্য, আর এদিকে 25/2 × 1/100, তাহলে দুটো শূন্য আমরা কেটে দিলাম। আর সেখানে যদি 2 দিয়ে এটা কাটাকাটি করি তাহলে 2 পাচ্ছে 10, আবার 2 পাচ্ছে 10, আর এই শূন্যটা আমাদের বসে যাবে। এবার 25 দিয়ে আমরা গুণ করে দেবো, 25 শূন্য শূন্য, 25 পাচ্ছে 125, হাতে থাকলো 12, 25 পাচ্ছে আবার 125, 125 আর ওদিকে 12, তাহলে 125 আর 12 যোগ করে নাও, কত পাচ্ছ, এদিকে হয়ে গেল 7, এটা হয়ে গেল আমাদের 3, এটা হয়ে গেল 137, তাহলে দেখো 137, তাহলে এটা হলো আমাদের কি মোট লাভ, এত টাকা। ঠিক আছে, মোট লাভ পেয়ে গেছি। এবার কার লভ্যাংশ বের করতে বলেছে, আমাদের লভ্যাংশটা বের করতে বলেছে রাতুলের। তো আমরা লিখব অতএব রাতুলের লভ্যাংশ, রাতুলের লভ্যাংশ। তো রাতুলের লভ্যাংশ কী করে পাবো, আমরা রাতুল দেখো, রাতুল হচ্ছে প্রথমটা 8, তাহলে 8 আনুপাতিক যোগ হচ্ছে 11, আর যেটা পেলাম ঠিক আছে মোট লাভটা, সেটা দিয়ে আমরা গুণ করব, এত টাকা। এখানে 11 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে 11কে 11, এখানে 2 চলে আসবে, 11 দিয়ে 22, তাই না, তাহলে এখানে দেখো 5 আছে, 11 5 55, আর শূন্যটা বসে গেল। এবার আমরা এটা 8 দিয়ে গুণ করে নেবো, 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে 0, 8 5 40, 0, 8 দিয়ে 16, আর ওদিকে 4, তাহলে 20 হয়ে গেল, 8 × 8, 8 আর 2 10, তাহলে দেখো আমাদের রাতুলের লাভটা 10,000 টাকা পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। দেখো 3 প্রশ্নটা বলছে a + b √ab = 4:1 যদি হয়, তাহলে আমাদের a/b এর মান কত হবে। তো আমরা এখান থেকে সরল করি, আমরা a/b এর মানটা বের করব। দেখো আমরা সরল করছি, প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে অনুপাতকে বাই করে নিই, অনুপাতকে বাই করিলাম, এখানে তাহলে 4/1, ঠিক আছে। এই 4টাকে তোমরা 2 × 2 লিখতে পারবা, একটা 2 আমরা টেনে নিচ্ছি, a + b 2√ab, তাহলে এখানে একটা 2 থেকে গেল। এবারে আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, a + b, দেখো যোগ ভাগ প্রক্রিয়া, +2ab, আর নিচে a + b -2√ab, ঠিক আছে। দেখো যোগ ভাগ প্রক্রিয়া কাকে বলে, যোগ ভাগ প্রক্রিয়া দেখো নিয়মটা হচ্ছে লবের সঙ্গে হরকে যোগ করেছি, তারপর লব থেকে হরটাকে বিয়োগ করবো, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। এখানে দেখো 2 নিচে 1 আছে, তাহলে এখানে বাঁ দিকে যেটা করলাম ডান দিকে সেটা করি, তাহলে লবের সঙ্গে হরটা যোগ আর লব থেকে হর বিয়োগ। এবার দেখো এখানে আমার সরলটা দেখো, আমরা a-কে লিখব √a তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা আবার a ফিরে আসবে, আর b-কে লিখছি আমরা √b তার হোল স্কোয়ার +2, আর এখানে দেখো √ab আছে, তুমি এটাকে √a গুণ √b এভাবে আকারে সাজাতে পারো। তাই দেখো এটা a² + b² + 2ab আকারে আমরা তৈরি করলাম। একইভাবে এটাকে তৈরি করে নাও, √a তার স্কোয়ার √b তার হোল স্কোয়ার -√a √b, আর এটা কত হবে, এটা 3, ঠিক আছে, আর এখানে কত হবে 1, 3/1। এবার উপরে তার সূত্র পেয়ে গেলাম আমরা, সূত্রটা আছে √a + √b তার হোল স্কোয়ার, আর এখানে √a -√b তার হোল স্কোয়ার, আর এখানে কত হবে, এটা হচ্ছে 3। এবার দেখো এইদিকে যদি স্কোয়ারগুলো আমরা ছেড়ে দিই, তাহলে √a + √b হবে, আর নিচে √a -√b, আর এখানে বর্গটা ছাড়লাম তো এদিকে √ওভার চাপবে, তো এখানে আমরা হয়ে যাবে √3, ঠিক আছে। আমরা প্লাসের মানটা নিলাম, মাইনাসটা নিলাম না, তাহলে এটা আমরা করতে পারবো। আবার আমরা এখানে কি লাগাবো, আবার এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো আবার। তাহলে চলো আমরা এখানে দেখাই, আমি ঠিক আছে এখানে দেখাচ্ছি। তাহলে আমরা বা যোগ ভাগ প্রক্রিয়া যদি করি আমরা, তাহলে √a + √b প্লাস লবের সঙ্গে হর যোগ √a -√b √b বাই
রুট এ প্লাস রুট বি মাইনাস রুট এ মাইনাস রুট বি। ঠিক আছে, তাহলে এদিকে যে বাঁদিকে যেটা করলাম ডান দিকে সেটা করব। এখানে তো 1 আছে, তাহলে এখানে দেখো এখানে √3 + 1 আর নিচে √3 - 1, একে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। মানে লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ, আবার লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ, যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। এবার এখানে দেখো এখানে √b কাটতে পারছো, এখানে দেখো √a কেটে যাবে, তাহলে উপরে 2√a পাবা, আর নিচে দেখো এটা কিন্তু মাইনাস মাইনাস প্লাস √b পাবা, তাহলে এটা যোগ হয়ে যাবে 2√b। আর এইদিকে আমরা দেখো এটা যদি আমরা হর কোঅর্ডিনেশন করি, তাই না? আজ এখন হর কোঅর্ডিনেশন করছি না, আমরা এটাই রেখে দিলাম, পরে করবো হর কোঅর্ডিনেশন। 2 কেটে গেল। এখন আমরা করব কি, উভয় দিকে বর্গ করে দিই, বর্গ করলে রুটগুলো উঠে যাবে এদিকে, আর এখানে √3 + 1 তার হোল স্কোয়ার আর √3 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, উভয় দিকে বর্গ করে দিয়েছি আমরা। তাহলে এখানে দেখো এখানে a/b থাক, আমরা কাজ করবো এদিকে। এখানে যদি সূত্র ভাঙাও a + b হোল সূত্র, তাহলে এটা হবে 3 + 2√3 + 1, আর এটা হবে 3 - 2√3 + 1। ঠিক আছে, এই যে এটা a² + 2ab + b² স্কোয়ার বলে এখানে রুটটা উঠে যাবে, আর 1 স্কোয়ার 1 হয়, এটা a + b হোল স্কোয়ার সূত্র, আর এটা a - b হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, তাহলে এদিকে তো আমাদের a/b থেকে গেল, এখানে 4 আর 1 3 + 2√3, আর এটাও 4 - 2√3। এখন এবার আমরা হর কোঅর্ডিনেশন করব, তাহলে a/b থেকে গেল। এবার যদি আমরা হর কোঅর্ডিনেশন করার আগে দেখো 2 কমন নিয়ে 2 কেটে দিতে পারবো, তাহলে 2 + √3 থেকে গেল, আর এখানে 2 - √3 থেকে গেল। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, a/b এর মান পেয়েছি, তাহলে অতএব a/b মান পেয়ে যাবো, a/b এর মানটা। তাহলে এখানে বাইটাকে আমরা a/b করলাম, তাহলে এইদিকে হবে দেখো 2 + √3 = 2 - √3, তাহলে a/b এর মানটা হবে 2 + √3 = 2 - √3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা দেখো আমরা পেয়ে গেলাম। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা কী বলছে, আমাদের প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে 1 ডিগ্রি লেস দেন 1c বলতে 1 রেডিয়ান, মানে আমাদের 1 ডিগ্রি কোণটা 1 রেডিয়ানের চেয়ে ছোটো হবে, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। দেখো আমরা তো জানি যে 1c-র মানটা কত হয়, 1 রেডিয়ান, এটা হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, তাই না? 1 রেডিয়ানের মানটা, ঠিক আছে, 1c যেটা, তাহলে এটা মান হয়। তাহলে দেখো তো আমাদের 1 ডিগ্রি চেয়ে এটা বড়, তাই না? তাহলে তো আমরা তো বলতে পারবো এটা কথাটা এখানে সত্য আছে, কিন্তু আমাদের একটু প্রমাণ করে দেখাবো, যেহেতু প্রমাণ করতে বলেছে। দেখো আমরা প্রমাণ দেখাচ্ছি, প্রমাণটা আমরা কী করে দেখাবো, দেখো প্রমাণটা আমরা দেখাবো, আমরা জানি দেখো যেহেতু দিয়ে লিখবো যে πc, তাই না? তাহলে যে πc আমরা কত জানি, 180 ডিগ্রি, পায়ের মানটা 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃত্তীয় মানে আছে, এটা ষষ্ঠিক মানে আছে, তাহলে πc = 180 ডিগ্রি, তাহলে অতএব 1c = কত হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, এটা হচ্ছে 1c। এখানে এটা সরল করে নাও, এটা যদি আমরা ভেঙে দিই, তাহলে 180 ডিগ্রি, পায়ের মান জানি আমরা 22/7, তাহলে পায়ের জায়গায় 22/7 বসালাম। এবার দেখো 180 ডিগ্রি, আর এটা 7 কী হবে, নিচে 22 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো উপরে লবটা আমাদের বড় আছে, আর হরটা আমাদের কত আছে, হরটা আমাদের ছোট আছে, তাহলে এই মানটা আমরা কি জানি, তাহলে লব বড় হয় হর ছোট, তো এই মানটা 1-এর চেয়ে বড় হবে, তাই এটা তো আমাদের ডিগ্রিতে আছে। তাহলে এই যে আমাদের দেখো এই যে কোণটা, তাহলে এটা 1 ডিগ্রির চেয়ে বড় আছে, এটা, তাহলে এটা 1 ডিগ্রির চেয়ে বড়, এই মানটা তো হচ্ছে আমাদের, এর মান হচ্ছে 1c। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, 1c-টা মানে 1 রেডিয়ানটা বড় কার চেয়ে, 1 ডিগ্রির চেয়ে। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখি, তাহলে 1 ডিগ্রিটা হয়ে যাবে ছোটো কার চেয়ে, 1c-এর চেয়ে, মানে 1 রেডিয়ানের চেয়ে ছোটো। তা দেখো আমরা প্রমাণ করে দিতে পারলাম, তাহলে লিখবো প্রমাণিত। ঠিক আছে, এভাবে আমরা প্রমাণটা দেখি। এবার দেখো 5 প্রশ্নটা বলছে ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB 6 সেমি, OD 8 সেমি, OA 5 সেমি, তাহলে OC এর দৈর্ঘ্য কত। দেখো ছবি এঁকে আমি প্রশ্নটা বোঝাই। আমাদের প্রথমে ABCD আয়তক্ষেত্র বলেছে, আয়তকার চিত্র, তাহলে আমরা একটা আয়তকার চিত্র নেব। ঠিক আছে, ABCD, তাহলে আমাদের এটা হচ্ছে আয়তকার চিত্র। তাহলে অভ্যন্তরে দেখো আমাদের এই আয়তকার চিত্রের ভিতরে একটা ও বিন্দু নিতে বলেছে, তাহলে আমরা এখানে দেখো আমরা এই জায়গায় বিন্দুটা নিয়ে নিচ্ছি, এই জায়গায়। ঠিক আছে, তো
এটা আমাদের ও বিন্দু, তাহলে আমরা যোগ করবো, ও এ যোগ করবো, ও বি যোগ করবো, এখানে ও ডি যোগ করে দেবো। আর দেখো এদিকে আমরা ওসি যোগ করে নেব, তাহলে এই যে ওসি যোগ করে নিলাম। তাহলে আমাদের মানগুলো দেওয়া আছে, দেখো ওবি আমাদের বলেছে 6, এটা 6 সেমি বলে দিয়েছে। ওডি আমাদের 8 বলে দিয়েছে। আর এখানে বলেছে ওএটা আমাদের 5 বলেছে। তাহলে যে ওসিটা, তাহলে আমাদের ওসির মানটা বের করতে বলেছে। দেখো ওসির মানটা আমরা পেয়ে যাব, আমরা জানি, আমরা লিখতে পারবো, যেহেতু একটা সূত্র আছে, আমরা বলবো ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ঠিক আছে। ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান হবে ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এটা আমাদের সূত্র। এভাবে যদি আমাদের হয়, একটা আয়তক্ষেত্রের মধ্যে যদি ও বিন্দু থাকে, তাহলে এভাবে যোগ করে আমরা কিন্তু এটা সূত্র পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যদি মানগুলো বসিয়ে দিই আমরা, তাহলে এখান থেকে কি ওসির মানটা পেয়ে যাব আমরা। তো এটা তো আমাদের শর্টকাট নিয়মে, এটা তোমরা করতে পারবা, কিন্তু এটা হয় কি করে, এর প্রমাণটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। আমি ডিটেলসে দেখাচ্ছি। প্রমাণটা দেখানোর জন্য আমরা অঙ্কন করব। ও বিন্দু দিয়ে এ বি এর আর ডিসি এর সমান্তরাল সরলরেখাটা পি কিউ অঙ্কন করছি। তাহলে আমরা দেখো ও বিন্দু দিয়ে এখান থেকে আমরা পি কিউ অঙ্কন করলাম, পি কিউ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি অঙ্কন করেছি, অঙ্কনটা করেছি আমরা এ বি সমান্তরাল পি কিউ সমান্তরাল ডিসি, ঠিক আছে, এরা সমান্তরাল। তাহলে এখানে দেখো এরা কিন্তু আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এ বি কিউ পি একটা আয়তক্ষেত্র হবে, পি কিউ সি ডি এটা একটা আয়তক্ষেত্র হবে। তো এই বাহুগুলো আমাদের সমান হবে, এই বাহুগুলো সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে ত্রিভুজগুলো আছে, এরা কিন্তু সমকোণী ত্রিভুজ। এই যে এরা কি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এরা কিন্তু সমকোণী ত্রিভুজ পেয়ে যাবো আমরা। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ এটা নিচ্ছি আমরা। তাহলে এখানে আমরা লিখছি সমকোণী ত্রিভুজ। আমরা দেখো এটা হচ্ছে এওপি নাম দিব আমরা। তাহলে এওপি থেকে, দেখো তো আমরা কি লিখতে পারবো, দেখো এটা তো হচ্ছে আমাদের ওএটা অতিভুজ। তো আমরা বলবো অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব আমরা ওপি ধরে নিলাম, ঠিক আছে। অতিভুজ নিয়ে ভূমি লম্ব যে কোনো একজনকে বলতে পারো। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম এটা। এবার আমরা এই সমকোণী ত্রিভুজটা নিচ্ছি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো আবার সমকোণী ত্রিভুজ, এটা আমরা নাম দেব সিও কিউ থেকে। এখান থেকে কী পাবো আমরা, অতিভুজ আছে ওসি, তাহলে ওসি স্কোয়ার সি কিউ স্কোয়ার ও কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এভাবে আমরা দুটো ত্রিভুজ থেকে আমরা এটা করলাম। এবার আমরা কী করব, এই দুজনকে আমরা যোগ করে নিই। তাহলে যদি যোগ করি, তাহলে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, আর এদিকে হবে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, আর এদিকে হবে আমাদের সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কী করবো, দেখো যে এপির মান আমরা বি কিউ বসাতে পারবো। তাহলে এপির জায়গায় বি কিউ লিখে দেবো, এপির জায়গায় লিখব বি কিউ, তাহলে বি কিউ স্কোয়ার হবে, আর ওপি স্কোয়ার থাক। এবার দেখো সি কিউ স্কোয়ার আছে, যে সি কিউর মানটা আমরা পিডি লিখতে পারবো। তাহলে সি কিউর জায়গায় আমরা লিখে দেবো পিডি তার স্কোয়ার, আর ও কিউ স্কোয়ার এখানে আবার বসিয়ে দিলাম। এবার একটু সাজিয়ে লিখি আমরা, দেখো এখানে আমাদের বি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ার আছে। তাহলে বি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ারকে আমরা পাশাপাশি লিখি, বি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। কেন পাশাপাশি লিখলাম, কারণ দেখো এই সমকোণী ত্রিভুজের এই যে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার লিখলাম, তাহলে অতিভুজ স্কোয়ার ও বি স্কোয়ার বলতে পারবো এর মানটা, ঠিক আছে। তার জন্য এবার পাশাপাশি লিখলাম। এবার লক্ষ্য করে এই ত্রিভুজটা পিডি স্কোয়ার ওপি স্কোয়ার, দেখো পিডি স্কোয়ার ওপি স্কোয়ার এদেরকে লিখি আমরা এক জায়গায়। তাহলে পিডি স্কোয়ার যোগ ওপি স্কোয়ার, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি লম্ব স্কোয়ার দিলাম, তাহলে অতিভুজ স্কোয়ার ওডি স্কোয়ার বলতে পারবো, এর মানটা ওডি স্কোয়ার বলতে পারবো এই ত্রিভুজ থেকে। তাহলে দেখো এই দুটো থেকে আমরা এই ত্রিভুজ থেকে আমরা এটা বলতে পারবো ও বি স্কোয়ার, এর মানটা কত হয়ে যাবে ও বি স্কোয়ার। আর এর মানটা কত হবে এই ত্রিভুজ থেকে, তাহলে এর মানটা পাবো আমরা ওডি স্কোয়ার, তো এটা পেয়ে যাবো আমরা ওডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের। এখানে তোমরা পাশে বলে দিতে পারো তোমরা কথা থেকে নিয়েছো, যেহেতু সমকোণী ত্রিভুজ আছে কারা, এই যে দুজন, মানে ত্রিভুজ আছে একজন, আমরা এটাকে বলবো কোন ত্রিভুজ নিলাম, এটা নিলাম, মানে এখানে নাম দিব আমরা বিও কিউ, এবং আর কে আছে একটা, এই যে পিওডি, ঠিক আছে। এরা হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমরা এই মানগুলো আমরা বসাতে পারবো। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের কিন্তু এইটা শর্তটা চলে এসেছে, ঠিক আছে।
তাহলে আমরা এখান থেকে কার মানটা বের করে নেব, ওসির মান বের করতে বলেছে, তাহলে আমরা এখানে ওসি স্কোয়ার এদিকে রাখলাম, আর এদিকে ছিল আমাদের ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার মাইনাস, আর ও স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো ও স্কোয়ার। তাহলে এখানে মানগুলো বসাও, ওবির মান হচ্ছে আমাদের 6 স্কোয়ার, ওডির মান হচ্ছে 8 স্কোয়ার, আর ও এর মান হচ্ছে 5 স্কোয়ার। এটা 36, এটা 64, এটা 25। তাহলে এটা দেখো, এটা আমাদের এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 100, এটা হচ্ছে আমাদের 25, 100 থেকে 25 বাদ দাও 75। তাহলে এখানে একটু লিখি আমি, তাহলে আমরা দেখো ওসি স্কোয়ারটা কত পেয়ে গেলাম, √75। তাহলে এখানে আমরা 75 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ওসি স্কোয়ার পেয়ে গেছি 75। তাহলে ওসি কত পাবো, ওসি পাবো √75। তাহলে একে যদি ভেঙে দাও 75কে, তো 75কে ভাঙবো 5 × 3, ঠিক আছে। 5 5 25, 25 3 75, ঠিক আছে। তাহলে এভাবে আমরা 75কে আমরা ভেঙে নিতে পারবো। তাহলে দেখো দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর 3টা কিন্তু থেকে যাবে √5 মধ্যে। তাহলে ওসির মান হচ্ছে 5√3 সেমি। তো এটা আমরা লিখে দেবো এত সেমি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি = 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি যদি বিডি = সিডি = 9:16 হয়, তবে এবি = এসি এর মান কত হবে। আচ্ছা, আমরা ছবি এঁকে প্রশ্নটা একটু ভালো করে বুঝি। আমাদের প্রথমে সমকোণী ত্রিভুজ বলেছে এবিসি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, আর এখানে দেখো বিএসি মানে এ কোণটা আমাদের আছে 90 ডিগ্রি। তাহলে এখানে এটার নাম আমরা বি দিয়ে দিলাম, এটা আমরা সি দিয়ে দিলাম, ঠিক আছে। এই কোণটা 90 ডিগ্রি আছে। আচ্ছা, আমাদের এখানে বলেছে আবার এডি লম্ব বিসির উপর এডি লম্ব আছে, তাহলে এইভাবে আমাদের একটা এডির পর বিসি লম্ব। তাহলে এখানে এই কোণগুলো আমাদের কি 90 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজ কি আমাদের, এই দুটো ত্রিভুজ হবে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এভাবে আমাদের শর্ত বলে দিয়েছে। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা একটা আমরা শর্ত লিখতে পারবো, তাই না, একটা সূত্র আছে। তা আমরা এখানে বলে দেব, যেহেতু চিত্র থেকে পাই বা প্রশ্নানুসারে চিত্র থেকে পাই, ঠিক আছে। চিত্র থেকে আমরা কি পাবো, আমরা এডি স্কোয়ার, এটা মনে রাখবা, ঠিক আছে। কোনো সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, শীর্ষকোণ দিয়ে যদি অতিভুজের উপর লম্ব হয়, তাহলে যে এডিটা, এডি স্কোয়ার পেয়ে যাবো। এডি স্কোয়ার সমান হবে আমাদের বিডি গুণিত সিডি। হ্যাঁ, এটা হয় কিন্তু তোমরা জানো, এটা প্রমাণ আমরা এটা এর আগের ক্লাসে করিয়েছি, বিডি গুণিত ডিসি, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে হলে পরে এই শর্ত অনুযায়ী এই প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো এডি স্কোয়ার = বিডি ইন্টু ডিসি। তাহলে এটা আমাদের হয়। তাই এখান থেকে আমরা দেখো এডির মানটা আমরা বের করে নিচ্ছি। তাই এডির মানটা কী হবে, √, বিডি ডিসি। এটাকে আমরা ছুট করে নেব, আমরা একে ভেঙে নিলাম, ছুট করে নিলাম, √, বিডি ইন্টু √, ডিসি, ঠিক আছে। এই মানটা থাক আমাদের। এবার আমাদের দেখো, এবার আমাদের কী করবো, এই দুটো ত্রিভুজকে দেখো, বড় ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা সদৃশ ত্রিভুজ দেখাবো, ঠিক আছে। তো এবার আমরা দেখাবো নিব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ কোনটা নিব আমরা, এডিসি, এই ত্রিভুজটা নিচ্ছি। তাহলে ত্রিভুজ এডিসি আমরা কি দেখাবো, আমরা সদৃশ্য দেখাবো। দেখো, তাহলে এর সদৃশ্য দেখাতে গেলে দুটো শর্ত সমান দেখাও। তাহলে 1 নম্বর শর্ত আমরা দেখাতে পারবো, দেখো এই কোণটা তো দুজনেরই কোণ, তাহলে 1 নম্বর শর্ত সি কোণ = সি কোণ। দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাতে গেলে দুটো শর্ত আমরা দেখাবো সমান। আর আমরা দেখো বড় ত্রিভুজের বিএসি কোণটা 90 ডিগ্রি আছে, আর এই ত্রিভুজের এই কোণটা মানে এডিসি কোণটা কত আছে, 90 ডিগ্রি। তা দেখো দুটো শর্ত আমরা সমান দেখাতে পারলাম এই দুটো ত্রিভুজ থেকে। তা দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলে দেবো। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি কী হবে, এরা সদৃশ্য। এবার দেখো দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে সদৃশ্য ত্রিভুজের আমরা কী জানি, সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে এবার দেখো, তাহলে এই যে বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি আমরা করছি, ঠিক আছে। বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই এসি করলাম, ঠিক আছে। আর ছোট ত্রিভুজের এখানে লম্ব বাই ভূমি করব। দেখো লম্ব বলতে আমরা এডিকে লম্ব নিয়ে নিচ্ছি, এই যে এডি লম্ব, আর ভূমি আমরা নেব কোনটা, ভূমি নেব আমরা সিডি বা ডিসি। এই যে দেখো ডিসি, দেখো বড় ত্রিভুজের এই যে লম্ব এটা ধরলাম, এটা ভূমি ধরলাম, লম্ব বাই ভূমি। আর ছোটো ত্রিভুজটারও দেখো এটা লম্ব আর এটা ভূমি, তো লম্ব বাই ভূমি নিয়েছি, অনুরূপ বাহু নিতে হবে।
তাহলে এভাবে দুটো সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত আমরা সমান করতে পারবো। আচ্ছা, তো আমাদের এবি বা এসি এর মানটা দরকার, তাহলে এখানে আমরা কাজ করব। দেখো এডির মানটা বের করে দেখিয়েছি আমরা এইখানে 1 নং, এটাকে 1 নং দিয়ে দাও। তাহলে এডির জায়গায় মান বসাবো, আমাদের রুট ওভার বিডি আছে ইন্টু রুট ওভার ডিসি আছে, বসালাম মানটা। আর যে ডিসিকে তোমরা এভাবে লিখে দাও, রুট ওভার ডিসি ইন্টু রুট ওভার ডিসি লেখা যাবে, কারণ এটা গুণ করলে আবার ডিসি ফিরে আসবে। আচ্ছা, এখানে মানগুলো যে বসিয়েছি পাশেও নাম দিয়েছি 1 থেকে আমরা মানটা পুট করেছি 1 থেকে। আচ্ছা, এখানে একটা রুট ওভার ডিসি কেটে গেল, আর এদেরকে দেখো রুট ওভার দিয়ে, তাই না, আমরা উপরে বিডি একটু ভালো করে লিখি, উপরে হবে বিডি আর নিচে আছে ডিসি, তাহলে বিডি বাই ডিসি। এবার এদের মানটা দেখো, এর মানটা আমাদের দেওয়া আছে বিডি বাই ডিসি, এর অনুপাতটা বলে দিয়েছে। দেখো এটা হচ্ছে 9:16 ছিল, তাই আমরা লিখতে পারবো 9/16, ঠিক আছে, 9/16। তোমার এখানে বলে দিচ্ছি যে বিডি প্রশ্নে দেওয়া আছে বিডি ইজ টু কত আছে, বিডি ইজ টু সিডি বা ডিসি একই, তাহলে এর মানটা কত দেওয়া আছে 9:16 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বিডি বাই ডিসি, সিডিকে আমরা ডিসি বলতে পারবো, 9/16 এটা করতে পারবো। তাহলে এবার দেখো এদের যেটা বর্গমূলটা যদি করো, 9-এর বর্গমূল 3 হবে আর 16 বর্গমূল 4 হবে। তাহলে দেখো আমাদের যেটা বলেছিল এবি বাই এসি আমরা 3/4 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলে দেবো অতএব এবি ইজ টু এসি, এই যে এবি ইজ টু এসির মানটা আমাদের বের করতে বলেছিল, এবি ইজ টু এসি কত হবে, তাহলে এবি ইজ টু এসি হবে 3:4, তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো 7-এর প্রশ্নটা বলছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান 1 যদি হয়, তা আমাদের এর মান বের করতে বলেছে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2, এর মান কত হবে। দেখো এই অঙ্কটা দুটো নিয়মে করা যাবে, তাহলে আমি প্রথম নিয়মটা দেখাচ্ছি, প্রথম নিয়মটা করিয়ে দেওয়ার পর তারপরে তোমাদের দ্বিতীয় নিয়মটা দেখাবো। তো চলো প্রথম নিয়মটা করাই আগে। দেখো 1কে আমরা 1 + 0 করে দিলাম, ঠিক আছে, লিখতে পারবো 1 + 0। তাহলে এবার আমরা দেখো যদি কম্পেয়ার করি, এর মানটা এর সঙ্গে তুলনা করব, এর মানটা এর সঙ্গে তুলনা করব। তাহলে এখান থেকে আমরা সাইন স্কোয়ার এক্স সমান আমরা 1 বলে দেবো। তাহলে এখান থেকে 1 যদি সাইন স্কোয়ার করে দিলাম, সাইন স্কোয়ার 90 ডিগ্রি। দেখো সাইন 90 ডিগ্রির মান 1 হয়, ঠিক আছে, তোমরা কি জানো সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, ঠিক আছে, এই স্কোয়ার মানটা যদি ভাঙাও, তা সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 1-এর স্কোয়ার কত হবে 1-ই হবে। তাহলে 1-এর জায়গায় আমরা লিখতে পারবো, আমাদের স্কোয়ার আছে, তাহলে 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার 90 লিখতে পারবো, তাই না, সাইন 90 ডিগ্রির মানটাও 1 আর সাইন স্কোয়ার 90 ডিগ্রির মানটাও 1, তাহলে 1-এর জায়গায় আমরা লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি। এবার উভয় দিকে দেখো সাইন স্কোয়ার যদি ভ্যানিশ করি, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম 90 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এবার সাইন স্কোয়ার ওয়াইটা আমরা 0-এর সঙ্গে সমান করব। তাহলে সাইন স্কোয়ার ওয়াই সমান 0, আমরা দেখো 0 আমরা লিখব সাইন স্কোয়ার 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান 0 হয়, তাহলে সাইন স্কোয়ার 0 ডিগ্রির মানটাও 0 পাবো আমরা, ঠিক আছে। এখান থেকে আমরা সাইন স্কোয়ার ভ্যানিশ করলে ওয়াইয়ের মানটা কত পাবো 0 ডিগ্রি, ঠিক আছে, এক্সের মান 90 ডিগ্রি, ওয়াইয়ের মান 0 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হবে 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে কত হবে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা যদি এক্স প্লাস ওয়াই বের করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে 90কে 2 দিয়ে ভাগ হলে কত পাবো 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে এই জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে হবে সাইন 45 ডিগ্রি, দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 এর মানটা আমরা 45 ডিগ্রি বের করলাম, আর এখানে হবে আমাদের কস 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এদের মানগুলো বসাও, সাইন 45 মান হয় 1/√2 আর কস 45 ডিগ্রির মানও তোমরা পেয়ে যাবা 1/√2। সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রির মানটা সমান হয়, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, √2 লসাগু, তাহলে 1 + 1, তাহলে 2/√2। আমরা হর কোঅর্ডিনেশন যদি করি, তাহলে আমরা √2 দিয়ে গুণ করব, উপরে √2 আর নিচেও √2 দিয়ে গুণ, ঠিক আছে। এই যে 2/√2 থাকলো আর √2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে দেখো উপরে 2√2 আর এখানে আমাদের গুণ হয়ে এটা 2 হয়ে যাবে, ঠিক আছে। একই সংখ্যা √ ওভার আছে, তাহলে আমাদের কী হবে, আমাদের শুধু সেই সংখ্যাটাই থাকবে, রুটটা উঠে যাবে, তাহলে 2 কেটে দাও, তাহলে আমরা কত পেয়ে গেলাম √2 পেয়ে গেলাম। তাহলে এই হলো আমাদের অ্যান্সার √2। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। এবার তোমাদের আমি দ্বিতীয় নিয়ম দেখাবো, তো চলো আমরা দ্বিতীয় নিয়মটা করি। তো এবার আমরা দ্বিতীয় নিয়মটি করাবো। তো দেখো দ্বিতীয় নিয়মটি কীভাবে করাচ্ছি, তাহলে আমরা লিখে দিই এখানে দ্বিতীয় নিয়ম বলে আমরা লিখে দিলাম। দেখো
আমরা করব কি, এখানে সাইন স্কোয়ার এক্স আছে, এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই করে দিলাম, একটাকে ওইদিকে নিয়ে গেলাম। এটাকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার ওয়াই লিখতে পারবো, এটা সূত্র আছে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কস স্কোয়ার হয়ে যায়। আচ্ছা লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই, ঠিক আছে, পুরো কোণ সূত্র। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে কী হয় কস স্কোয়ার থিতা, এটা আমাদের পুরো কোণ সূত্র, এটা থেকে এটা হয়। আচ্ছা তাহলে আমরা দেখো উভয় দিকে সাইন স্কোয়ার ভেনিস করলে এখানে আমরা এক্স সমান করতে পারবো 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তাহলে এখানে হবে দেখো এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2, আর এদিকে 90 ওর দিকে কত হবে 45 ডিগ্রি, এখানে আমরা মান বসিয়ে দেবো আগের মতো, তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস এখানে কস 45 ডিগ্রি, যেহেতু এর মানগুলো আমরা বের করে নিলাম। আর এখানে দেখো এর মানটা আমাদের 1/√2, আগের মতো সরলটা একই সরল আছে, ঠিক আছে। আগের সরলটা তো আমি বললাম, এটা উপরে 2 আর নিচে √2, আমরা কত দিয়ে গুণ করে দেবো, আমরা √2 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি উপর নিচ, তাহলে পরে 2√2 আর নিচে হবে 2 দিয়ে কেটে যাবে, থেকে যাবে আমাদের √2। দেখো একই অ্যান্সার আমরা পেলাম। তাহলে অঙ্কটা কিন্তু দেখো আমরা কিন্তু দুটো নিয়মে করে দিলাম, প্রথম নিয়মও করালাম আর দ্বিতীয় নিয়মও করালাম। তোমরা কমেন্টে আমাকে জানাও কোন নিয়মটা তোমাদের ভালো লাগলো, প্রথম নিয়মটা বেশি ভালো না দ্বিতীয় নিয়মটা বেশি ভালো, ঠিক আছে। দুটো নিয়মে অঙ্কটা করা যাবে, তোমরা যেটা নিয়মে করার ইচ্ছা তোমরা সেটা নিয়মে করো, কিন্তু কমেন্টে তোমরা মেনশন করো যে তোমাদের কোনটা নিয়ম ভালো লাগলো, প্রথম নিয়ম না দ্বিতীয় নিয়ম। দেখো 8 অঙ্কটা আমাদের এটা দেওয়া আছে x³ প্লাস 3xy² বাই a³ প্লাস 3ab² সমান সমান 3s² y প্লাস y³ বাই 3a² b প্লাস b³, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা থেকে আমাদের প্রমাণ করতে বলেছে bx সমান সমান ay, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। তা দেখো আমরা এটা থেকেই সরল করে আমরা প্রমাণটা নিয়ে চলে আসবো। তা প্রথমে আমরা কি করব, দেখো আমাদের এখানে xy আছে, এখানে ab আছে, তাহলে আমরা কি করব যে xy নিচে xyগুলো রাখবো, এই যে তাহলে এই যে এটাকে আমরা এখানে নিয়ে আসবো আর এই বিগুলোকে আমরা ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে xyগুলো একদিকে হয়ে যাবে, এই বিগুলো একদিকে হয়ে যাবে, এটা আমরা করতে পারবো। তাহলে দেখো আমরা কী করছি, এই যে আমাদের আছে x³ 3xy² আর নিচে এই পার্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের পার্টটা আছে এটা 3s² প্লাস y³ সমান সমান, এবার এই পার্টটাকে এই জায়গায় নিয়ে আসবো, এদেরকে আমরা অল্টারনেট করে দিলাম, a³ প্লাস 3ab² চলে গেল, এই পার্টটা এখানে চলে আসলো আর নিচেরটা নিচেই থেকে যাবে 3a² b প্লাস b³। ওকে, এভাবে আগে সাজিয়ে নিবা। তারপরে দেখো এখানে আমরা যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দিব, তো যোগভাগ প্রক্রিয়া লাগাচ্ছি, দেখো এই যে মানে লব লিখবো, এই যে লবটা লিখলাম, লবের সঙ্গে এই হরটা যোগ করে নিব, লবের সঙ্গে হর যোগ, আর নিচে প্রথমে আবার লবটা লিখব, লব লিখলাম আর আর লব থেকে হর বিয়োগ, ঠিক আছে, এই যে আমরা বিয়োগ, আচ্ছা একটু বন্ধনী দিয়ে লিখি আমরা, এই যে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, যে হরটা আছে এটা আমাদের, এটা হর। একইভাবে আমরা ডান দিকে করব, তাহলে আমরা এখানে প্রথমে লবটা লিখি a প্লাস 3ab² প্লাস 3a² b প্লাস b³, তাহলে এখানে করলাম লবের সঙ্গে হর যোগ লব, এটা হচ্ছে লব থেকে হর বিয়োগ 3a² b প্লাস b³। ওকে, এবার দেখো এবার আমরা বন্ধনীগুলো উঠাই, তাহলে তোমরা দেখো বন্ধনীগুলো যে উঠিয়ে দিই আমরা, এটা আমরা একটা সূত্র পাবো, উপরে সূত্র পাবো a প্লাস বি তার হোল কিউবের সূত্র আছে, ঠিক আছে, a প্লাস বি হোল কিউব সূত্র ভাঙালে এটাই পাবা, আর নিচেরটা একইভাবে a মাইনাস বি হোল কিউবের সূত্র পাবা, ঠিক আছে, এটা মাইনাস মাইনাস দুজনে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, ঠিক আছে, এটা থেকে এটা সূত্র, এটা থেকে এটা সূত্র, একইভাবে সূত্র এখানে পেয়ে যাব a প্লাস বি তার হোল কিউবের সূত্র, আর নিচে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। ওকে, এবার দেখো আমরা কী করবো, এদিকেও কিউব আছে এদিকেও কিউব আছে, তাহলে আমরা কিউবগুলো ভ্যানিশ করতে পারবো, তাহলে x প্লাস ওয়াই বা x মাইনাস ওয়াই সমান সমান a প্লাস বি আর a মাইনাস বি। আবার আমরা কী করবো, আবার এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, তাহলে আবার কী করছি দেখো, লবের সঙ্গে হরটা যোগ করছি আর নিচে লব থেকে হরটা বিয়োগ,
কীভাবে এখানে এখানে আমাদের লব আছে এ প্লাস বি, লব থেকে প্লাস দিতে হবে, লবের সঙ্গে আমরা হরটা যোগ করব, আবার লব থেকে হরটা বিয়োগ করব, একে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা আমি এবার এখানে দেখাই, তাহলে বা এবার তোমরা দেখো এখানে ওয়াই ওয়াই কাটবে আর দুটো এক্স আছে, তার 2x হয়ে যাবে 2x, আর নিচে দেখো এটা তো আমাদের -x, তাহলে এখানে x কেটে যাবে আর ওয়াইটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই, তাহলে এখানে আমরা 2y পেয়ে গেলাম। একইভাবে এদিকে b কাটছে আর এখানে a কেটে যাবে, তাহলে এখানে আমাদের উপরে থেকে যাবে, উপরে 2a পাবা আর নিচে 2b পাবা, 2গুলো কেটে দাও, 2গুলো যদি কেটে দাও তাহলে দেখো আমাদের x/y আর a/b বর্গগুণ করে দাও, তাহলে আমাদের এখানে দেখো bx পেয়ে যাবো আর এখানে আমরা ay পেয়ে যাবো, তাহলে এই যে দেখো ay, তা আমাদের দেখো প্রমাণটা মিলে গেল। তো আমরা এখানে লিখে দেবো প্রুভড, PROVED, প্রুভড। এবার দেখো 4-9 নম্বর প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি r হয় আর উচ্চতা যদি h হয়ে যায়, ঠিক আছে, আর তির্যক উচ্চতা l, ঠিক আছে, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হবে পাই, ঠিক আছে, পাই আর এল, এল হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফলের কত গুণ বলেছে, √5 গুণ, ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে বলি যে শঙ্কুর ছবিটাকে আমি দেখাচ্ছি, শঙ্কুর এটা ভূমি, তাহলে এই যে আমাদের শঙ্কু, এটা হচ্ছে আমাদের শঙ্কুর উচ্চতা, এটা ও, এটা এ, এটা বি যদি নাম দিয়ে দিই, তাহলে এই যে এখানে ও এটা উচ্চতা আর এল হচ্ছে দেখো তির্যক উচ্চতা এল, আর এটা ব্যাসার্ধ আর নিলাম, তাহলে এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এ ও বিটা সমকোণী ত্রিভুজ হলে পরে এটা যে অতিভুজ, তার অতিভুজ এল স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, আর উচ্চতা স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক এটা হয়। তো সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা এল স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস আর স্কোয়ার পাবো। ওকে, তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি যদি করি তাহলে পাই কেটে গেল আর এখানে আর স্কোয়ার কাটালে এখানে একটা আর থেকে যাবে, তাহলে আমাদের এখানে থাকলো এল সমান r ইন্টু √5। এবার আমরা দেখো আমাদের তো বলেছে উচ্চতার ব্যাসার্ধ বলেছে, তাই না, অনুপাতটা, তাহলে আমাদের এইচ চাই আর চাই, এখানে এল এর দরকার নাই, এলটাকে তাহলে সরাবো, তাহলে এল এর মানটা এখানে বসাবো, তার জন্য আমরা বর্গ করে নিই, এল স্কোয়ার আছে এখানে, তাহলে বর্গ করলে এল স্কোয়ার আর এটা আর স্কোয়ার আর এটা 5 হয়ে যাবে, তাহলে এল স্কোয়ার মানটা যদি বসাও তাহলে আছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এদিকে আছে আমাদের 5r স্কোয়ার, এইচ স্কোয়ার, দেখো আর স্কোয়ারটা ওদিকে বিয়োগ হয়ে আমাদের 4r স্কোয়ার হয়ে যাবে, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ারটা আমরা নিচে নামালাম, এদিকে আছে আমাদের 4, তাহলে দেখো এটাকে আমরা h/r করে আমরা হোল স্কোয়ার লিখে দিলাম আর 4কে 2 এর হোল স্কোয়ার করলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো h/rটা কত, এখানে 2 স্কোয়ারগুলো উঠিয়ে দিলাম আর 2 এর নিচে 1 আছে, তাহলে আমরা দেখো আমরা এখানে h/r পেয়ে যাচ্ছি কত, 2:1, তাহলে আমাদের দেখো উচ্চতার ব্যাসার্ধের অনুপাত বলেছিল 2:1, তাহলে এখানে বলে দেব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত আমরা পেলাম, 2:1 পেয়ে গেলাম, তাই আমাদের অ্যান্সার। দেখো এবার 10-এর প্রশ্নটা আমাদের বলছে a, b, c মূলের সংখ্যা, তাহলে a, b, c আমাদের মূলের সংখ্যা আছে আর আমাদের দেওয়া আছে a + b + c, এর মানটা 0 দেওয়া আছে, ঠিক আছে, আর আমাদের দেখাতে বলেছে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, তো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলেছে, বীজদ্বয়ের প্রকৃতি কী হবে, দেখো তাহলে বীজদ্বয়ের প্রকৃতি দেখতে গেলে আমরা দেখো বীজগুলি বের করার চেষ্টা করব, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ মানে x এর মান, তাহলে আমরা যদি এখানে x এর মান বের করি, তো আমরা দেখো আমাদের শ্রীধর আচার্যের সূত্র আছে, তা আমরা শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ করে আমরা যদি x এর মানটা বের করি, তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা কি, শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস √b² - 4ac, এটা হচ্ছে আমাদের, আর নিচে হবে আমাদের 2a, ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমাদের x এর মান এভাবে বের করতে পারবো, ঠিক আছে, তোমরা মনে রাখবা এটা। আচ্ছা এখানে দেখো আমরা কি করব, b² মানটা, এখানে যদি b এর মানটা বের করি তাহলে b এর মানটা কত হবে, এদিকে হয়ে যাবে -a
মাইনাস এ মাইনাস সি, তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, এ প্লাস সি, তাহলে এখানে বি স্কোয়ার কত হবে, তাহলে এখানে হবে এ প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানটা এভাবে পেয়ে গেলাম, বি স্কোয়ার জায়গায় মানটা বসিয়ে দেবো আমরা। তাহলে বি স্কোয়ার মান হচ্ছে আমাদের এ প্লাস সি, তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে 2a। তাহলে এখানে দেখো মাইনাস বি প্লাস মাইনাস, এটা দেখো এটা আমাদের সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র। তাহলে এটা তোমরা লিখতে পারবা এ মাইনাস বি, ঠিক আছে, মানে সি যাকে বলে, তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটা থেকে এটা লেখা যায়, এটা আমাদের সূত্র আছে। নিচে 2a, উপরে মাইনাস বি প্লাস মাইনাস। এবার এখানে দেখো আমাদের রুটটার আমাদের স্কোয়ার আছে, তাহলে আমাদের কী হবে, স্কোয়ার মানে দুজন আছে, তাহলে একটা বেরিয়ে যাবে, রুটটা উঠে যাবে, ঠিক আছে। এবার যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার রুট উঠে গেলো, আমাদের ভিতরের মানটা পেয়ে গেলাম। আর নিচে আমাদের 2a আছে, দেখো রুট ওভার নাই, তাই না, রুট ওভার থাকলে অমূলদ সংখ্যা, আর রুট ওভার ছাড়া যদি থাকে, ঠিক আছে, তাহলে কী হবে, মূলদ সংখ্যা। তাহলে এরা কী পেয়ে যাবো, এই মানটা, এটা একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম, এটা কিন্তু একটা হয়ে গেল মূলদ সংখ্যা, মূলদ, ঠিক আছে। যেহেতু রুট ওভার নাই, এবিসিগুলো মূলদ, এবিসি যদি মূলদ থাকে তাহলে প্লাসের মানটাও মূলদ পাবো আর মাইনাসের মানটাও মূলদ পাবো, এটা একটা মূলদ পেয়ে গেলাম। তাহলে এই যে বলেছিল বীজদ্বয়ের প্রকৃতি, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি পেয়ে গেলাম মূলদ। তাহলে আমরা লিখব বীজদ্বয় হবে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, এটাই আমাদের বীজদ্বয় প্রকৃতি। এবার দেখো 11 প্রশ্নটা দেওয়া আছে 2 sin x প্লাস 3 cos x সমান 2 দেওয়া আছে। তাহলে এটা যদি এটা হয় তাহলে আমাদের এর মান বের করতে বলেছে, 3 sin x মাইনাস 2 cos x, এর মানটা আমাদের কত হবে জিজ্ঞাসা আছে না, ঠিক আছে। তো দেখো আমরা এটা সরল করব, এটা সরল করতে করতেই আমাদের কিন্তু ওই মানটা নিয়ে চলে আসবো। তা চলো আমরা এটাকে কী করবো, সরল করি। উভয় দিকে প্রথমে আগে বর্গ করে নিই, 2 sin x প্লাস 3 cos x তার হোল স্কোয়ার সমান এখানে 2 এর স্কোয়ার। তো আমরা কী করলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। চলো এবার এ প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙাবো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটা 2 এর স্কোয়ার কত পেয়ে যাবো, 4। দেখো এ প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ বলতে 2 sin x, বি বলতে 3 cos x। এবার আমরা একটু ভেঙে নিব, এটা হবে 4 sin স্কোয়ার x, এটা 2 2 এ 4, 4 3 12, তাহলে 12 sin x cos x, এটা 9 cos স্কোয়ার x, এদিকে 4। আচ্ছা এবার দেখো আমরা কি করছি, আমরা sin স্কোয়ার এক্সটাকে লিখবো 1 মাইনাস cos স্কোয়ার x, এটা করা যায়, সূত্র আছে 12 sin x cos x, আর এখানে 9 রেখে cos স্কোয়ার এক্সটাকে লিখব 1 মাইনাস sin স্কোয়ার এক্স, এভাবে আমরা চেঞ্জ করে নিলাম। এবার গুণ করে দাও, 4 তারপরে মাইনাস 4 cos স্কোয়ার এক্স প্লাস 12 sin x cos x, এটা হবে 9 মাইনাস 9 sin স্কোয়ার এক্স 4। এবার আমরা কি করব, সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -4 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করছো, প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো 4 প্লাস 4 cos স্কোয়ার এক্স, আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 12 sin x cos x, এটা -9, এটা +9 sin স্কোয়ার এক্স, আর এটা হবে -4। পুরো সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এবার আমরা কি করব, আমরা এখানে আগে এটাকে লিখি 9 sin স্কোয়ার এক্স লিখলাম, তারপর এটা লিখি, এটা মাইনাস আছে, এটা -12 sin x cos x, ঠিক আছে। আর লিখবো এটা +4 cos স্কোয়ার এক্স। আর দেখো এদিকে তো আমাদের -4 আছে, আর এদিকে -4, আর এদিকে -9, এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের হবে +4 +9, ডান দিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা এখানে দেখো আমরা কী করছি, এটাকে আবার পূর্ণবর্গরে ভাঙাচ্ছি আমরা, তাহলে এটাকে এ স্কোয়ার বানাতে পারবো, sin x তার হোল স্কোয়ার, এটা 2 3
সাইন এক্স 2ab, বিটা এখান থেকে পাবা 2 cos x পাবা, আর বি স্কোয়ার 2 cos x তার হোল স্কোয়ার। ওকে, আর এদিকে যোগ বিয়োগ করো, এখানে দেখো এখানে তো 4 4 কেটে গেল, তাহলে আমাদের কে থাকলো 9 থেকে গেল। আচ্ছা এর সূত্রটা তাহলে আমরা পেয়ে যাবো এটা 3 sin x মাইনাস 2 cos x তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আর এটা আমাদের 9 আছে। তাহলে দেখো এর স্কোয়ারের মানটা যদি 9 হয় তাহলে স্কোয়ারটা উঠাবো, তাহলে স্কোয়ারটা যদি উঠিয়ে দিই আমরা, তাহলে এখানে পেয়ে যাবো 3 sin x মাইনাস 2 cos x সমান সমান, এবার 9 বর্গমূল, 9 বর্গমূল কত হবে 3। তো দেখো এরই মানটা আমাদের বের করতে বলেছিল, ঠিক আছে, যে 3 sin x মাইনাস 2 cos x, আমাদের দেখো 3 sin x মাইনাস 2 cos x, তার মানটা কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। তা দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, তাহলে এর মানটা আমরা কত পেলাম এখানে লিখে দিই, এর মানটা আমরা 3 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার 4-এর 12 নম্বরটা দেখো। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, তা আমরা দেখে নেব 4-এর 12 নম্বর প্রশ্নটা কী বলছে। দেখো প্রশ্নটা বলছি n সংখ্যক তথ্যের গড় x বার, প্রথম সংখ্যাটিকে 1 বাড়ানো হলো, দ্বিতীয় সংখ্যাটিকে 2 বাড়ানো হলো, এইভাবে চলতে থাকলে নতুন মধ্যক কত হবে। আচ্ছা তোমাদের বলে রাখি এখানে মধ্যক হবে না, এখানে গড় হবে। প্রথমে যেহেতু n সংখ্যক তথ্যের গড় বলেছে, তো তোমরা মধ্যকের জায়গায় গড় লিখবা, প্রশ্নতে গড় হবে, মধ্যক হবে না, ঠিক আছে। আমরা গড় ধরে অঙ্কটা করব। তো দেখো এখানে আমাদের n সংখ্যক তথ্যের গড় বলে দিয়েছে, তাহলে n সংখ্যক তথ্য যদি আমরা নিই, তাহলে n সংখ্যক তথ্য, n সংখ্যক তথ্যগুলো নিলাম আমরা, দেখো x1 x2 এবং চলতে থাকবে কত অবধি যাবে xn, এটা হচ্ছে আমাদের n সংখ্যক তথ্য, 1 থেকে শুরু n থেকে শেষ। তাহলে এদের যদি আমরা গড় বের করি, ঠিক আছে, গড় কী করে পাবো, x1 প্লাস x2 সবগুলো তথ্যকে যোগ করব, যোগ করার পর কতগুলি আছে এখানে সংখ্যা 1 থেকে n অবধি আছে, তাহলে nটা রাশি আছে, তাহলে n দিয়ে ভাগ, তাহলে এদের গড়টা কত বলে দিয়েছে, এদের গড়টা বলে দিয়েছে x বার। ওকে, তাহলে এর মানটা আমরা x বার পেয়ে গেলাম। এবার দেখো এবার যেটা বলেছে প্রশ্নানুসারে আমাদের কি বলেছে দেখো, প্রত্যেকটা, তাই না, প্রত্যেকের সঙ্গে আমাদের কি যোগ করতে বলেছে, প্রত্যেকের সঙ্গে 1 বাড়াবে, তাহলে এর সঙ্গে আমাদের 1 বাড়াচ্ছে, তারপরের সঙ্গে 2 বাড়াবে, হ্যাঁ, তারপরের সঙ্গে কত বাড়াবে 2, তাহলে পরেরটার সঙ্গে এটা হবে 2, তারপরের সঙ্গে আবার এভাবে চলতে থাকবে, 1 বাড়াবে 2 বাড়াবে, তারপরে কত, ঠিক আছে, তারপর এটা পরেরটা যদি নিই আমরা, এটা হবে 3 হবে। তাহলে এভাবে করে যদি বাড়াই মানগুলো, তাহলে আমাদের চলতে শেষেরটা কত হবে, শেষেরটা যদি আমরা লিখতে চাই, তাই না, শেষেরটা তোমরা পেয়ে যাবা x⁴n এর সঙ্গে আমাদের কত বাড়াবে, n বাড়াবে, 1 বাড়াবে 2 বাড়াবে 3 বাড়াবে, শেষে n বাড়াবে। তাহলে এই তথ্যগুলোর, তাই না, গড়, ঠিক আছে, নতুন যে আমরা গড় পাবো, এটা তো গড়টা আমাদের দেওয়াই ছিল, আর এর গড়টা আমাদের বের করতে বলেছে। তো দেখো এর গড়টা আমরা বের করবো এখন, গড়, তাহলে এর গড়টা পাবো, তথ্যগুলোকে সব যোগ করব, এভাবে করে আমাদের তথ্যগুলো আগে যোগ করতে হবে, আর শেষেরটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, শেষেরটা হবে x⁴n, চলো সব যোগ আছে আমাদের, প্লাস n, আর নিচে কত হবে, দেখো কতগুলি আছে রাশি, 1 থেকে শুরু করে n অবধি আছে, তাহলে এখানে আমাদের n দিয়ে ভাগ হবে। এবার এখানে লক্ষ্য করো, আমরা x1 প্লাস x2 প্লাস এক্সগুলো রাশিগুলো একদিকে রাখলাম, কত দূর যাবে xn, ঠিক আছে। আর এখানে দেখো 1গুলোকে এটাকে এক জায়গায় করলাম, আর যে 1 প্লাস 2 প্লাস যেগুলো আছে কত দূর আছে, n সংখ্যক অবধি আছে, এদেরকে এক জায়গায় করলাম, আর নিচে আমাদের n আছে। এবার দেখো আমরা এটাকে পৃথক করে নেব, ঠিক আছে, এর নিচে আমরা nটা দিয়ে দিলাম, আর এরও নিচে আমরা nটা দিয়ে দেবো, প্লাস 1 প্লাস 2 প্লাস কত দূর আছে n, আর এরও নিচে আমরা n দিয়ে দেবো। আচ্ছা এর মানটা আমাদের দেওয়া আছে, দেখো এর মানটা এই যে, এটা 1 নং, নাম যদি দিয়ে দিই, তাহলে এই যে 1 নং থেকে আমরা x বার পেয়ে যাব, এটা হচ্ছে x বার। আর এটা দেখো এটা হচ্ছে 1 2 যোগ করতে স্বাভাবিক সংখ্যার যোগফল, তোমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা, সেটা হচ্ছে n × n + 1/2, নিচে কিন্তু আবার n ছিল, ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। আচ্ছা তাহলে আমি এখানে দেখাই, তাহলে এখানে অতএব, ঠিক আছে, আর সমানে দিচ্ছি আমরা, সমান x বার দিকে থেকে গেল x বার, আর এটা দেখো এটা আমাদের কত হবে, এখানে আমাদের
যদি বলি এনটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে, এনটা উল্টে গিয়ে যে এন আর এন কেটে যাবে, তাহলে আমাদের এখানে কত থাকবে এন প্লাস 1 নিচে 2, ঠিক আছে। দেখো এন এন কিন্তু কেটে যাবে, তাহলে আমাদের কিন্তু দেখো নতুন যে গড়টা পেলাম, নতুন গড় কিন্তু এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নতুন গড়, এখানে লিখবো নতুন গড়, ঠিক আছে, মধ্যক হবে না, গড় হবে, নতুন গড়। গড়টা ভালো করে লিখি, নতুন গড়, এই যে নতুন গড়। তাহলে নতুন গড়টা আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা লিখে দেবো এখানে অ্যান্সার। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক, ঠিক আছে। সবগুলো অঙ্ক করে দিয়েছি। তবু যদি তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে জানাবা, এবং কমেন্টে অঙ্কের নাম্বারটা মেনশন করবা কোন অঙ্কটা বুঝতে পারছো না। আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমাদের সব অঙ্ক ভালো করে বুঝতে গেলে তোমাদের কিন্তু প্রথম থেকে ক্লাস দেখতে হবে। অনেকে কমেন্ট করছো যে স্যার এই অঙ্কটা একটু কম বুঝতে পারলাম, তো কম তোমরা বুঝতে পারছো এই জন্য তোমরা কিন্তু আমার সবগুলো ক্লাস দেখছো না। তোমরা সবগুলো ক্লাস দেখো, দেখলে পরে তোমরা কিন্তু সব অঙ্কগুলো বুঝতে পারবা। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে তোমরা ভালো থেকো।